আজকের এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম অনিক। ওনার বাড়ি মাগুরা জেলার সদর উপজেলার একদম প্রপারেই। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন এই ঘটনাটি অবশ্য মাগুরার না, এটা ফরিদপুর জেলার শিবরামপুর নামক যে জায়গাটা রয়েছে, এই শিবরামপুর থেকে এক সাইডে চলে গেল পিঠা কুমড়ো বাজার। সেখান থেকে প্রায় 8 কিলোমিটার ভেতরে একটা গ্রাম রয়েছে, সেই গ্রামের নাম হচ্ছে চাঁদপুর। ওখানে একটি পরিবার রয়েছে, কর্মকার পরিবার। তো ওনারা অনেক আগে থেকেই বেশ অবস্থাশালী এবং প্রভাবশালী ব্যক্তি। এখন অবশ্য ওখানে ওনাদের পরিবার খুব একটা থাকে না, শহর এলাকায় বেশি থাকে। তো ওনাদের বাড়ির পাশেই একটি পুকুর রয়েছে। ওনারা এই পুকুরটা খনন করেছিলেন মাছ চাষ করার জন্য, বেশ গভীর করেই খনন করেছিলেন তারা। পুকুরের এক সাইডে রয়েছে মেহগুনি বাগান। মেহগুনি বাগানের আর এক পাশে বেশ বড় এরিয়া জুড়ে রয়েছে বাঁশ বাগান। সেই বাঁশ বাগানটা এতটাই ঘন যে দিনের বেলাতেও পরিপূর্ণভাবে সূর্যের আলো সেখানে নাকি পৌঁছাতে পারে না। মেহগুনি যে বাগানটা, মেহগুনি বাগানের ঠিক পেছনেই রয়েছে পারিবারিক শ্মশান, অর্থাৎ ওই কর্মকার পরিবারের বেশ কয়েকজন ময়মুরব্বীর যখন মৃত্যু হয়েছে সেখানে তাদেরকে দাহ করা হয়েছে। এই শ্মশানের পেছন দিকে রয়েছে বিস্তীর্ণ জায়গা জুড়ে ধানি জমি, আর ওই ধানি জমির এক সাইডে রয়েছে একটি কবরস্থান। ওখানে যেহেতু ওনারা মাছ চাষ করেন, প্রতি বছর একবার কি দুইবার, অর্থাৎ যখন মাছ টান দেওয়ার সময় হয় তখন জেলেদেরকে বলে মাছ টান দিয়ে ফরিদপুরের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। বিভিন্ন বাজার রয়েছে যেখানে মাছ বেচা কেনা হয়, সেখানে নিয়ে যাওয়া হয়। তো 2008 কি 9 সালের দিকের ঘটনা, 2008 সালের শেষ দিকে অথবা 9 সালের শুরুর দিকের ঘটনা, তখন শীত চলছে তেমনটাই জানিয়েছেন। তো তখন এই যে জেলেরা যারা মাছ ধরবেন, মাছ ধরার পর তারা তো নিয়ে যাবেন চাঁদপুর যেই গ্রামটা, এই গ্রামে সহজে কিন্তু ওই সময়ের প্রেক্ষাপটে বলছি 2008-9 সালে, তখন কিন্তু পিকআপ যে ঢুকবে, ঢোকার পর মাছগুলো সেখানে লোড দেওয়া হবে বিভিন্ন পাত্রে নিয়ে, এটা কিন্তু ওই সময় পসিবল ছিল না। ওই সময়ে ওই এলাকাগুলো দিয়ে টেম্পু চলতো। আমরা দেখেছি যাত্রীবাহী যে টেম্পুগুলো আছে, এই টেম্পুগুলো কিন্তু গ্রামে গঞ্জের বিভিন্ন রাস্তাগুলোতে চলতো। যিনি টেম্পু চালক উনি সামনে বসতেন। আমরা যেভাবে সাইকেল চালাই, সাইকেল যেরকম হ্যান্ডেল থাকে ওরকম টেম্পুতে হ্যান্ডেল থাকতো। আর টেম্পু স্টার্ট দিতে হলে কিন্তু হাতের বাম সাইডে বা ডান পাশে লিভার থাকতো, লিভার দিয়ে একটা হ্যাচকা টান দিলে তখন গিয়ে স্টার্ট নিত। আমরা একটা সময় দেখেছি, এখন অবশ্য টেম্পু দেখা যায় না। তো ওই সময় এরকম একজন টেম্পু চালক ছিলেন। তো উনি তো যাত্রী টানতেন কি, উনি ওই শিবরামপুর বাজার থেকে উনি যাত্রী নিয়ে ফরিদপুর যেতেন, আবার ফরিদপুর থেকে যাত্রী নিয়ে শিবরামপুর হয়ে চাঁদপুরের দিকে যেতেন। তবে ওনার বাড়িটা একদম চাঁদপুরে ছিল, বিষয়টা এরকম না। ওই যে কর্মকার পরিবারের কথা বললাম, ওনাদের যে পুকুরটা, পুকুর থেকে ওনার বাড়িটা প্রায় 5 কিলোমিটারের একটা দূরত্ব ছিল। যেহেতু ওখানে ওরকম বড় গাড়ি ঢুকবে না, ছোট গাড়িতে করে নিয়ে যেতে হবে। ওই যখন ভেতরে কোনো মালামাল ঢোকানো হয়, তো ভেতরের সিটগুলো, এই সিটগুলো ভাঁজ করে একটা পাশে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে অন্যান্য মালগুলো লোড দেওয়া হয়। তো ওনাকে বলা হয়েছে যে তুমি ভোরবেলা চলে আসবা, তখন মাছ যেগুলো ধরা হবে এগুলো লোড দিয়ে ফরিদপুরে নিয়ে যেতে হবে। উনিও সম্মতি দেন। ওই সময় কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের এরকম ব্যবহার ছিল না, ওনার কাছে একটা বাটন ফোন ছিল, সেই ফোনের সামনে একটা ছোট্ট টর্চ লাইটও ছিল। উনি তো রাতের বেলা ঘুমিয়েছেন, চিন্তা ছিল যে একদম ভোরবেলা ফজর আজানের পরপরই উনি টেম্পুটা নিয়ে চলে যাবেন ওই পুকুরের কাছে। আর ওনারা আগে থেকে পরিচিত, ওখানে যারা জেলেরা আসবেন জেলেরাও তার পরিচিত, কারণ এর আগে উনি ওই জেলেদের সাথে বায়না করেছেন মাছ নিয়ে যাওয়ার জন্য, সেই অনুযায়ী কাজও করেছেন। তাই জেলেরা ওনার অপরিচিত নন, আর ওই যে পরিবার, ওই পরিবারের লোকজনও তার অপরিচিত নন, সবাই পরিচিত। উনি রাতের বেলা ঘুমিয়েছেন। ওনার ঘুম যখন ভেঙে যায় তখন মনে হলো বেশ অনেকক্ষণই উনি ঘুমিয়েছেন। মোবাইলে যে দেখবেন যে কয়টা বাজে, এটা উনি দেখার আসলে সুযোগ পান না। আর ওই সময় ওনার কাছে যে ফোনটা ছিল, এই ফোনে মাঝে মাঝে উনি কি করতেন, ওই যে ব্যাটারি খুলতেন সিম চেঞ্জ করার জন্য। এই জন্য টাইমটা ঠিক থাকতো না, বারবার টাইম অ্যাডজাস্ট করাটা একটা তার কাছে জটিলতা মনে হতো। এই জন্য উনি আসলে এই টাইমটা ঠিকঠাক মতো উনি মোবাইলে পেতেনও না, যার কারণে মোবাইলটা দেখেনও নাই যে সেখানে কয়টা বাজে। আর ঘড়িও ওইভাবে খেয়াল করেন নাই। উনি মনে করেছেন যে মনে হয় আজান দিয়ে দিয়েছে, বের হয়ে যাই।
ওনার তো গাড়ি আগে থেকে রেডি করাই ছিল, রাতের বেলা ঘুমানোর আগেই গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে রেডি করে উনি ঘুমিয়েছেন। উনি উঠে গিয়েছেন, পরিবারকে উনি বলে রেখেছিলেন যে উনি যাবেন, ওখানে কাজ আছে। তো পরিবারের সদস্যরা জানতো উনি যে রাতের বেলা উঠেছেন, পরিবারের সদস্যরা আসলে ওনাকে আর ডাকেন নাই। উনি উঠে টেম্পো স্টার্ট দিয়ে চলে গিয়েছেন ওই জায়গাতে, ঠিকঠাক মতো চলে গিয়েছেন, যেতে কোনো সমস্যা হয় নাই, প্রতিমধ্যে কোনো ভয়ের ঘটনাও ঘটে নাই তার সাথে, ঠিকঠাক মতো চলে গেছেন ওইখানে। তবে উনি যেই পথ দিয়ে গিয়েছেন এই পথটার একটা বর্ণনা দেওয়া জরুরি। সেটা হচ্ছে যে উনি যেই পথ দিয়ে বাড়ি থেকে রওনা দিয়েছেন, ওনাকে কিন্তু ওই যে শ্মশানের কথা বলেছিলাম, মেহগুনি বাগানের পেছন দিকে শ্মশান, ওই শ্মশানের পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে, ওনাকে ওই পথ দিয়েই আসতে হবে। এছাড়া ওনাকে আসলে অন্য পথ দিয়ে আসার ওনার আসলে কোনো সুযোগ নাই। ওনাকে ওই পথটাই দিয়ে আসতে হবে, কারণ ওনার বাড়ি যেই সাইডে ওই সাইড দিয়ে ওই পথই একমাত্র রাস্তা। তো উনি ওই পথ দিয়ে আসছেন, শ্মশানটা পার হয়ে পুকুরের কাছাকাছি যখন আসছেন, এরপর উনি ওই ওনার টেম্পুর স্টার্ট বন্ধ করে দেন। স্টার্ট বন্ধ করার সাথে সাথে টেম্পুর সামনে যে লাইটটা ছিল, ওই সামনের যে চাকা থাকে ওই চাকার ঠিক উপরের দিকে একটা গোল লাইট থাকে, আপনারা যারা আগে টেম্পু দেখেছেন তারা বুঝতে পারবেন। লাইটটা বন্ধ হয়ে গেছে, তো চারদিকে অন্ধকার, হালকা চাঁদের আলো আছে, কিন্তু একদম যে জ্যোৎস্না বিষয়টা এরকম না। উনি যখন নেমেছেন তখন উনি শব্দ পাচ্ছেন, মাছ ধরার এক ধরনের শব্দ হয়। শব্দটা এরকম যে যখন বড় টানা জাল ফেলা হয়, টানা জাল ফেললে তখন আশেপাশে ওই জেলেরা কিছু বড় বড় হাঁড়ি রাখে, স্টিলের বা অ্যালুমিনিয়ামের কিছু বড় বড় হাঁড়ি রাখে বিভিন্ন জিনিস রাখার জন্য, বা মাছ ধরে কিছু কিছু মাছ থাকে যে ওখানে সাথে সাথে ওইটার মধ্যে রাখে আর কি, আবার পানির উপরও ভাসিয়ে রাখে। তো এরকম পাতিলগুলো যখন নিয়ে জেলেরা পানির উপর দিয়ে ভাসিয়ে ভাসিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, তখন জালের সাথে কিন্তু জাল কাটা থাকে, এগুলো কিন্তু শক্ত শক্ত, এগুলো আবার পাতিলের সাথে লাগলে এক ধরনের টং টং করে শব্দ হয়। উনি কিন্তু এই শব্দ পাচ্ছেন, কিন্তু পুকুরে কেউ আছে কিনা এটা উনি দেখতে পাচ্ছেন না। তো উনি ওই জেলেদের যাদেরকে চিনতেন আর কি, তাদের নাম ধরে ডাকছেন, কিন্তু কারো সারা শব্দ নাই, কিন্তু মাছ ধরার শব্দ কিন্তু হচ্ছে। উনি তো অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, কেউ সারা শব্দ করে না কেন, ঘটনাটা কি? তখন উনি কি করেছেন, ওনার কাছে থাকা মোবাইল ফোনটা উনি বের করে ওই যে সামনে যে টর্চ লাইটটা ছিল, ওই টর্চ লাইটটা কিন্তু বেশি আলো হতো না, অল্প আলো হতো, ওই টর্চ লাইটটা পুকুরের দিকে ধরেছেন। যতটুকু উনি দেখতে পেলেন যে পুকুরে কেউ নাই, পুকুরের পানিও নড়াচড়া করছে না, একদম স্বাভাবিক অবস্থা। এটা দেখার পর উনি বেশ ভয় পেলেন, কারণ তখনও শব্দ হচ্ছিল, টুংটাং শব্দ হচ্ছিল, মনে হচ্ছে এখানে বেশ 10-12 জন লোক আছে, তারা মাছ ধরছে, নিজেরা নিজেদের মতো করে কথাবার্তা বলছে, তবে কি কথা বলছে এটা বোঝা যাচ্ছে না, অথচ ওখানে কেউই নেই। এর মধ্যে ওনার চোখ যায় পাশে থাকা শ্মশানের দিকে। উনি দেখতে পান ওই দিক থেকে ভয়ঙ্কর একটা ঘূর্ণিবায়ু সৃষ্টি হয়ে তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। ঘূর্ণিবায়ুটা অনেকটা ফানেলের মতো, ঘূর্ণিঝড় যেরকম হয় আর কি। আর এই জিনিসটা কিন্তু অন্ধকারে দেখার কথা না, কিন্তু এটা উনি দেখতে পাচ্ছিলেন, একটা সাদা ঘূর্ণিবায়ু আস্তে আস্তে তার দিকে অগ্রসর হচ্ছে। এটা দেখে তো উনি মারাত্মক ভয় পান। উনি দৌড়ে সাথে সাথে ওনার টেম্পুতে ওঠেন, উনি টেম্পুটা স্টার্ট দেওয়ার চেষ্টা করছেন। এই যে উনি লিভার ধরে টানছেন স্টার্ট দেওয়ার জন্য, টেম্পু আর স্টার্ট নেয় না। অনেকক্ষণ চেষ্টা করছেন, টেম্পু স্টার্ট নেয় না। এরপর উনি কিছু দোয়া দুরুদ পড়তে থাকেন, এরপরে গিয়ে টেম্পু স্টার্ট নেয়। টেম্পু স্টার্ট নেওয়ার পর যখনই উনি টেম্পুটা একটু সামনের দিকে এগিয়েছেন, তখনই সামনের আলোতে দেখেন বিশাল আকৃতির একটা লম্বা বিড়াল। বিড়াল কিন্তু বেশি উঁচু না, কিন্তু লম্বা, মানে তার মাথা এবং শরীরের পেছনের অংশ, লেজ, এই জায়গার একটা মধ্যবর্তী ব্যবধানটা অনেক। এত লম্বা বিড়াল কিন্তু হয় না। এই লম্বা বিড়ালটা রাস্তা পার হচ্ছে, মনে হচ্ছে যে তার 2 পা রাস্তার এই পাশে আর পেছনের 2 পা রাস্তার একদম পেছন দিকে, মানে এতটা লম্বা। এই জিনিসটা খুব ধীর গতিতে রাস্তা পার হচ্ছে। উনি তো ওনার টেম্পোর স্টার্ট তো ছিলই, বন্ধ করেন নাই, কিন্তু গতিটা অনেক কমিয়ে দিয়েছেন। এই জিনিসটা কোনোভাবেই যেন এই টেম্পুর সাথে আঘাত না পায়, ধাক্কা না লাগে, এটা উনি মেনটেন করার চেষ্টা করেছেন। উনি বুঝতে পেরেছেন বিষয়টা স্বাভাবিক না। উনি দেখলেন যে আস্তে আস্তে বিড়ালটা রাস্তা পার হয়ে গেল।
এরপর উনি যখনই টেম্পুর গতি বাড়াবেন তখনই দেখেন আর একটা ভয়ঙ্কর দৃশ্য। ওনার সামনে দুইটা কুকুর এসে হাজির হয়েছে। কুকুর দুটো কালো, ওদের চোখগুলো যে লাইটের আলোয় জ্বলে উঠলো বিষয়টা এরকমও না, মনে হচ্ছে যে ওদের চোখ অন্যরকম ভাবেই জ্বলছে। লাইটের আলোতে জ্বললে এক ধরনের জল করে, ওরকমও মনে হয় নাই, অন্যরকম ভাবে জ্বলছে। এটা যে কিরকম উনি ঠিক বুঝতে পারছে না, তবে মনে হচ্ছে এটা এমনিতেই জ্বলে, এমন চোখ। আর ওই কুকুরগুলো খুব রাগান্বিত ভাবে দাঁতগুলো বের করে তার দিকে তাকিয়ে গড় 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 শব্দ করা শুরু করলো। উনি ওনার টেম্পুর আলোতে একটা বিষয় স্পষ্টভাবে দেখলেন, এই কুকুরের দাঁতগুলো মনে হচ্ছে সবগুলো রূপার তৈরি। রূপার তৈরি দাঁতগুলো কিন্তু বোঝা যায়, লাইটের আলোতে একদম চিকচিক করছে সেই দাঁতগুলা, এবং অনেক বড় বড় সুচালো দাঁত। এই কুকুরগুলো রাস্তার মাঝখানে আসার পর একটা সময় সাইডে সরে গেল। উনি তখন টেম্পুটা স্টার্ট তো দেয়াই ছিল, গতি আরো বাড়ালেন। যখন ওই কুকুরগুলো ক্রস করে যাচ্ছেন, অর্থাৎ ক্রস করার সময় একদম তার বরাবর তো চলে আসে, ওই সময় তার কাছে মনে হয়েছিল এখনই বুঝি কুকুরগুলো তার উপর ঝাঁপিয়ে পড়বে, কিন্তু না, এটা হয়নি। উনি দ্রুত টেম্পু নিয়ে আবার ওনার বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পর যখন ঘড়ি দেখেছেন, তখন ঘড়িতে দেখেন রাত 3:15 বা 3:30 মতো বাজে। উনি তো অবাক হয়ে গেছেন, আরে এত রাতের বেলা আমি বের হয়েছি। আসলে গ্রামের লোকজন তো একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে, উনিও তাড়াতাড়ি শুয়ে পড়েছিলেন। এই জন্যই ওনার কাছে মনে হয়েছে হয়তোবা আমি এই সময় উঠে গেছি। অল্প ঘুম তো হয় না, মোটামুটি বেশ অনেকক্ষণই ঘুমিয়েছিলেন। উনি বাসায় গিয়ে আর কাউকে ডাকেনও নাই, কিছুই করেন নাই। উনি বাসায় গিয়েই হাত মুখ ধুয়ে শুয়ে পড়েছেন। ভোরবেলা ওনার ফোনে ফোন আসে, ওই কর্মকার বাড়ি থেকে একজন ফোন দিয়েছেন, এই তুমি এখনো আসলে না, তোমার না আসার কথা। ফোন পেয়ে ধর্মর করে উঠে বসছেন, বলছেন যে হ্যাঁ আমি আসতেছি। উনি আবার তখন বাসায় থাকা দেয়াল ঘড়িতে দেখছেন কয়টা বাজে, দেখছেন যে না এখন আসলে সকাল হয়ে যাবে ভাবে এমন সময়টাই ঠিকই আছে। উনি তখন বের হয়েছেন। এবার যে তার কোনো সমস্যা হয় নাই, তো যাওয়ার পর তারা তো একটু রাগারাগি করছেন, কি বর্তমানে আরো আগে আসার কথা ছিল, ফোন দেওয়া লাগলো কেন, কখনো তো এরকম হয় না। তো উনি তখন আর কিছু বলেন নাই, উনি বললেন যে হ্যাঁ একটু ঘুমাই গেছিলাম, তো আসলে দেরি হয়ে গেছে। তো এরপর মাছ তো ধরা হয়ে গেছে, ওরা অপেক্ষা করছেন তার আসার জন্য, কারণ অন্য কোনো লোককে তো বলেনও নাই। আর ওই ভোরবেলা কাকে বলবেন, কে আসবেন, এটা তো পসিবল না, এটা তাকেই আসতে হবে। তো উনি যখন আসলেন, সব মাছগুলো লোড দেওয়া হলো, ফরিদপুরে নিয়ে যাওয়া হলো। এরপরে গিয়ে উনি ওই জেলেদের সাথে কথা বলেছিলেন যে আপনারা কি আসছিলেন কিনা ওই রাতের বেলা। বলে না আমরা কেন আসবো অত রাতের বেলা, আমরা তো আসছি পরে। তো উনি পরবর্তীতে জেলেদের কাছে এই ঘটনাটা খুলে বলেন, ওই কর্মকার বাড়ির লোকদের সাথে এই বিষয়ে আলোচনা করেন। তো এরপরে লোকজন এই বিষয়টা জানতে পারে। তবে এটা হওয়ার পর ওনার যে বড় ধরনের কোনো অসুবিধা হয়েছিল এরকম না, উনি মোটামুটি আল্লাহর রহমতে স্বাভাবিকই ছিলেন। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি অনেক ভাইকে, দারুণ একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক ভাইয়ের বাড়ি মাগুরা হলেও ওখানে ওনার আত্মীয় স্বজনের বাড়ি, তো ওখানে উনি গিয়েছেন, ওই বাঁশঝাড়ের ওখানে উনি গিয়েছেন, ওই পুকুরের ওখানেও নাকি উনি একবার ভয় পেয়েছিলেন, এমনটাই জানিয়েছেন। তো আত্মীয় বাড়ি হওয়ার কারণেই ওই জায়গার ঘটনাটা উনি সংগ্রহ করতে পেরেছেন। অনেক ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ওনার কাছ থেকে আরো ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকবো। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা তার কাছ থেকে পেয়েছি। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, উনি বর্তমানে রয়েছেন সৌদি আরবে। ওনার নাম সাগর ইসলাম। ওনার ঘটনা এর আগেও আমরা প্রচার করেছি। ওনার বাড়ি যশোর জেলার বাঘারপাড়া উপজেলায়। সঙ্গত কারণে ওনার গ্রামের নামটি উনি প্রকাশ করতে চান নাই, এই কারণে আমরা বলতে পারছি না। তো এই ঘটনার একটি গুরুত্বপূর্ণ অংশ ওনার নিজের সাথেও ঘটেছিল, আর অপর অংশটি ঘটেছিল ওনার আপন ভাইয়ের সাথে। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটেছিল 2007 কি 8 সালের দিকে, এক্সাক্ট সালটা উনি মনে করতে পারেন নাই। ওই সময় উনি ক্লাস 5-এ পড়েন। ক্লাস 5-এর ফাইনাল পরীক্ষার তখন সময়, উনি তখন রাত জেগে লেখাপড়া করছিলেন। ওনাদের যে বাড়িটা, এই বাড়িটার পাশ দিয়েই রাস্তা চলে গেছে। ওই সময় কিন্তু ওই রাস্তাটায় ইটের সলিং ছিল, অর্থাৎ ইটের রাস্তা। ইটের রাস্তায় যখন কোনো গাড়ি চলাচল করে, ভ্যান, রিক্সা বা অন্য কোনো যানবাহন, তখন কিন্তু এক ধরনের শব্দ হয়। বিশেষ করে ভ্যান চললে এক ধরনের শব্দ হয়, খটখট খটখট শব্দ হয়।
তো উনি রাতের বেলা যখন ওই নিজের ঘরে বসে লেখাপড়া করতেন, তখন ওই রাস্তা দিয়ে কোনো যানবাহন গেলে কিন্তু ওইটা শব্দ শুনে বুঝতে পারতেন কি ধরনের যানবাহন যাচ্ছে। বিশেষ করে রাত বেশি হয়ে গেলে ওই রাস্তায় কোনো যানবাহন চলাচল করতো না বললেই চলে, খুব রেয়ার কিছু চলতো আর কি। উনি রাতে লেখাপড়া করছেন, তো ওনার রুমে উনি একাই ওই সময় থাকতেন, আর ওনার যে ভাই আছে সে আর এক রুমে ঘুমাতো। উনি তো লেখাপড়া করছেন ওনার মতো করে। রাত আনুমানিক তখন 12টা, 12:15 মতো বাজে। হঠাৎ করে ওনার কাছে মনে হলো খুবই দ্রুত গতিতে রাস্তার উপর দিয়ে কোনো যানবাহন সা করে চলে গেল, এবং এটার একটা ভয়ঙ্কর শব্দও হয়েছে। আর এত গতিতে গিয়েছে মনে হচ্ছে বিমান জাতীয় কোনো জিনিস চলে গেছে। এরকম জোরে তো এই ইটের সলিং করা রাস্তা, আর রাস্তার বিভিন্ন জায়গায় একটু ভাঙাচোরাও আছে, এত দ্রুত গতিতে তো এখান দিয়ে কোনো যানবাহন চলে যেতে পারবে না। যদি ভালো মানের কোনো গাড়ি, জিপ গাড়ি বা প্রাইভেট কার বা এই টাইপের গাড়ির কথা আমরা চিন্তা করি, সেগুলো কিন্তু এই রাস্তাগুলোতে রয়েস হয়ে চলে, নাহলে কিন্তু গাড়ির ক্ষতি হবে। তাহলে এত দ্রুত এই রাস্তা দিয়ে গেলটা কি? উনি তখন সাথে সাথে ঘর থেকে বাইরে বের হয়েছেন। কি গেল? উনি আসলে বের হয়েছেন এই কারণে যে উনি দেখবেন কি গেল, কারণ হচ্ছে উনি তো এক দৌড়ে রাস্তায় চলে আসছেন, আর যেই জিনিসটা গেল রাস্তা তো সোজা, উনি তাকানোর পরও কিন্তু দেখতে পারবেন অনেক দূর পর্যন্ত যে এটা আসলে কি। তো উনি দৌড় দিয়ে ঘরের বাইরে বের হয়ে আসছেন, এসে দেখেন যে কিছুই দেখা যায় না। ওই সময় আবার আর একজন ব্যক্তিকে উনি দেখতে পান, উনি আবার তার চাচা হন আর কি, এই যে সাগর ইসলাম ভাইয়ের চাচা হন। তো ওই চাচা বলতেছেন, কি রে সাগর নাকি? তখন সাগর ইসলাম ভাই বলছে, হ্যাঁ চাচা। তখন ওই চাচা বলছে, কি গেল রে? আমি তো এটা দেখার জন্য আসলাম, এত জোরে শব্দ হইলো, আমি তো শব্দ পাইলাম। তখন সাগর ইসলাম ভাই বললেন যে, হ্যাঁ আমিও তো শব্দ পাইলাম, তো দেখার জন্য আসলে এখন তো দেখি কিছুই নাই। তো জিনিসটা আসলে কি, কোন ধরনের যানবাহনের শব্দ এরকম হইলো এই রাস্তায়, তা তো বুঝতে পারলাম না। তখন চাচা বললেন যে, আচ্ছা ঠিক আছে, যা যা যাওয়ার গেছে, মনে হয় অন্য কিছু হইতে পারে, আমি গেলাম, তুইও বাসায় গিয়ে শুয়ে পড়। তো চাচাও চলে গেলেন, কারণ ওনাদের বাড়িতে পাশাপাশি ছিল। সাগর ভাইও চলে আসলেন রুমে এসে উনি আবার পড়তে বসলেন, কারণ তখনও ওনার পড়া পুরোপুরি শেষ হয়নি ওই রাতের মতো আর কি। ওনার ভাই কিন্তু ঘুমিয়ে পড়েছেন বেশ অনেকক্ষণ আগেই। উনি প্রায় আরো আধা ঘন্টার মতো লেখাপড়া করেছেন। লেখাপড়া করার পর হঠাৎ করে ওনার ভাইয়ের রুম থেকে প্রচন্ড জোরে একটা চিৎকারের আওয়াজ আসে। তো উনি তো দৌড়ে গেছেন, ওনার ভাইয়ের ওই চিৎকারে ওনার মা বাবা জেগে গেছেন, তারাও দৌড়ে আসছেন যে এই ঘটনা কি হইল। তো ওনার ভাই দেখা গেল যে খুব ভীত অবস্থায় বিছানার উপর গুটিসুটি হয়ে বসে আছেন, আর এক হাত দিয়ে বুকের উপরে মানে হাত দিয়ে ডলছেন, মনে হচ্ছে উনি বুকে কোনো আঘাত পেয়েছেন। তো ওনার মা বাবা যখন আসে, এই সাগর ইসলাম ভাইও আসলেন, কি হয়েছে জিজ্ঞেস করলে একটা ভয়ঙ্কর কথা বলে ওঠেন। তো তখন সাগর ইসলাম ভাইয়ের ভাই বলেন যে উনি তো ঘুমিয়েছিলেন, হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। তা ঘরের মধ্যে তো ডিম লাইট ছিল, উনি নাকি তাকিয়ে দেখেন যে ওনাদের ঘর তো আসলে উপরে টিন ছিল, আর টিনের নিচ দিয়ে অনেক সময় এই যে দেখা যাচ্ছে আড়া বলে অনেকে, যে বিভিন্ন গাছগুলো বা বিভিন্ন বাঁশ এই টাইপের জিনিসগুলো আড়াআড়িভাবে বা লম্বালম্বিভাবে দেওয়া হয় ঘরের একটা ব্যালেন্স রক্ষা করার জন্য, আর ওইটার উপর অনেক সময় চাটাইও দেওয়া হয়। তবে ওই সময়ে ওইটার উপরে কোনো চাটাই ছিল না। উনি নাকি দেখেন যে এই একটা আড়ার উপরে একটা কালো কুচকুচে অবয়ব বসে আছে। এই অবয়বটার দুই পায়ের মধ্যে এক পা সে ওই আড়ার উপরে পা তুলে মানে ভাঁজ করে আছে, আর আরেক পা নিচে নামিয়ে দিয়েছে। পাটা এত লম্বা যে ওই উপর থেকে তার পাটা একদম নেমে এসে ওই বিছানার উপরে এসে ঠেকেছে। আর উনি যখন চোখ মেলেছেন ওই অবয়বটার দিকে তার চোখাচোখি হয়ে যায়, আর যখনই নাকি চোখাচোখি হয়ে যায় ওই অবয়বটার চেহারা কেমন কি ওই জিনিসটা বোঝার আগেই সা করে ওই অবয়বটা বিছানার উপর নেমে এসে ওনার বুকের উপরে চড়ে যেই না বসেছে, সেই সাথেই এক হাত দিয়ে প্রচন্ড জোরে বুকের উপর একটা চর মেরে বসছে। যখনই চর মেরে বসে সাথে সাথে উনি যন্ত্রণায় কুকড়ে উঠেছেন আর চিৎকার দিয়েছেন। তারপর নাকি ওই অবয়বটা অদৃশ্য হয়ে যায়। আর তখন তো অন্য সবাই চলে আসছেন, সবাই দেখে বুকের উপরে 5 আঙ্গুলের দাগ বসে গেছে, তবে আঙ্গুলগুলো অনেক চিকন বলে মনে হচ্ছে। তো এটা তো হইলো, এরপরে ওনাকে ঝাড়ফুঁক করে দেওয়া হয়েছিল।
যেহেতু এরকম একটা ভয়ের ঘটনা ঘটলো আর কি। এর কয়েকদিন পরের ঘটনা, সেটা হচ্ছে রাতের বেলা ওনার ভাই আবারও চিৎকার দিয়ে উঠেছেন। উনি কিন্তু তখন লেখাপড়া করছেন, এই যে সাগর ইসলাম ভাই, ওনার ভাই আগে গিয়ে ঘুমাই পড়ছিলেন আর কি। উনি তো দৌড়ে গেছেন, ওনার মা বাবাও দৌড়ে আসে, কি হয়েছে কি হয়েছে, তখন বলতেছে যে উনি নাকি একটা সাপ দেখছেন। সাপটা কোথায় বলে, ঘরের এক কোনায়। উনি তো ঘুমিয়েছিলেন, অন্ধকারের মধ্যে সাপ দেখলেন কিভাবে? তখন লাইট জ্বালানো হলো, সত্যি দেখা গেল ঘরের এক কোনায় অদ্ভুত ধরনের কালো কুচকুচ একটা সাপ, সে কুণ্ডুলি পাকিয়ে বসে আছে। এটা দেখার সাথে সাথে সাগর ইসলাম ভাই একটা লাঠি নিয়ে আসলেন, লাঠি নিয়ে ওই সাপটাকে কয়েকটা আঘাত করলেন। সাপটা তো মোচড়াতে থাকে শরীরটা। এরপর উনি ওই সাপটাকে লাঠির উপরে নিয়ে উঠোনে ফেলে দেন। উঠোনে ফেলার পর ওইটাকে আরো বেশ কয়েকটা বাড়ি মেরে ফেলেন। ওই সময় অবশ্য বাড়ির লোকজন বলেছিল যে সাপটাকে মারার দরকার নাই, তবে উনি আর সেটা শোনেন নাই। ওই সময় অ্যাট দ্য হিট অফ দ্য মোমেন্ট আসলে উনি এই তাদের কথা শোনার মতো অবস্থা ছিল না। আর যে কয়েকটা বাড়ি মেরেছিলেন তাতে ওটার মরে যাওয়ারই কথা। তো মারাও গেল সাপটা। এরপর সাপটাকে ওই সময় উনি পাশে ফেলে দিয়েছিলেন, সাইডে একটা জায়গায় ফেলে দিয়েছিলেন। তবে সাপটা মারা যাওয়ার পর যে অন্য ধরনের কোনো সমস্যা হবে, তার সাথে গুরুতর কোনো সমস্যা, সেরকমটা আসলে কিছু হয়নি। এর কয়েকদিন পরে ঘটে আর একটা ঘটনা, সেটা হলো যে ওনাদের যেই ঘর আর ওয়াশরুম, এই ঘর এবং ওয়াশরুমের মাঝখানে দূরত্ব যে খুব বেশি তা না, তবে ওয়াশরুমের পাশে একটা বড় পুকুর রয়েছে। এক মাগরিবের আজানের সময়, মানে উনি ওয়াশরুমে ঢুকেছেন, চিন্তা করেছেন যে একটু ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়বেন। মাগরিবের আজানের সময় আজান দিয়েও দিয়েছে, এমন সময় উনি ওয়াশরুমে ঢুকেছেন। যখনই ঢুকেছেন, মানে ওয়াশরুমে ঢুকে দরজাও বন্ধ করেন নাই, এমন সময় ওনার কাছে মনে হলো অনেক বড় কোনো গাছ পানির ভিতর পড়লে যেরকম শব্দ হয়, ওই রকম একটা শব্দ হলো। উনি সাথে সাথে ওয়াশরুমের দরজা বন্ধ না করে বাইরে বের হয়েছেন। কি পড়লো রে পানির মধ্যে? উনি পুকুর পাড়ে গিয়ে দেখেন পানি একদম ঠান্ডা হয়ে আছে, অর্থাৎ ঠান্ডা বলতে কোনো ঢেউ নাই, কিচ্ছু নাই। তাহলে মাত্রই এত বড় একটা শব্দ হলো, এত জোরে একটা শব্দ হলো, মনে হচ্ছে অনেক বড় কিছু একটা পানিতে পড়েছে। তাহলে তার কোনো আলামতও বোঝা যাচ্ছে না। আশেপাশে গাছপালা তো ঠিকই মনে হচ্ছে, কারণ মাগরিবের আজান তো দিচ্ছে তখনও, চারদিকে তো যথেষ্ট আলো আছে তখনও। উনি কিন্তু দেখলেন সবকিছু ঠিকঠাক। উনি তখন ওনার মাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি কোনো শব্দ পাইছো? আমি তো এরকম একটা শব্দ পেলাম। তখন ওনার মা বলেন না তো, আমি তো এরকম কোনো শব্দ পাইনি। তখন উনি মনে করলেন এটা হয়তো ওনার মনের ভুলও হতে পারে। তো এটা একটা ব্যাপার হলো। শোনা যায় ওই পুকুরে নাকি বেশ কিছু সমস্যা আগে থেকেই রয়েছে। ওই পুকুরের পাশে একটা পুরনো হিজল গাছ রয়েছে, অনেকেই বলেন ওই হিজল গাছের সমস্যা। এরপরে উনি একদিন আর একটা বিষয় দেখেন, এটাও অনেকটা সন্ধ্যার দিকেই আর কি। অনেক সময় অনেক বড় বড় মাটির জ্বালা বলা হয় আর কি, অনেক বড় বড় মাটির হাঁড়ি, এই হাঁড়িগুলোতে ধান রাখা হয়। যারা গ্রামে আছেন বা গিয়েছেন তারা এই ধরনের বড় বড় মাটির হাঁড়িগুলোর সাথে পরিচিত। এগুলো কোনোটা একদম কালো কুচকুচে হয়, তারপর কোনোটা অনেকটা লালচে টাইপের হয়, যেহেতু আগুনে পোড়ানো হয় আর কি। এগুলোর মধ্যে ধান রাখা হয়। বিশেষ করে এমনও হয় যে এগুলোর মধ্যে অনেক ধান রেখে এর ভিতরে পানি দিয়ে কিন্তু নিচ থেকে আগুন দিয়ে ধানগুলো কিন্তু সেদ্ধ করা হয়। আবার সেদ্ধ ধানও ওর ভিতরে রাখা হয়, অনেক বড় হয় আর কি এগুলো। তো উনি মাগরিবের আজান হচ্ছে এমন একটা সময় দেখেন যে এরকম একটা বড় জ্বালা, কালো রঙের একটা বড় জ্বালা, এইটা পুকুরের কেনারে আছে। উনি চিন্তা করলেন কি ব্যাপার, এইখানে এত বড় মাটির জ্বালা কে রাখলো? এই চিন্তা করতে করতে উনি দেখেন ওই জিনিসটা সা করে পুকুরের মধ্যে নেমে গেল বলতে একদম পানির নিচে চলে গেল। এটা কিন্তু উনি নিজের চোখে দেখেছেন, এটা পরবর্তীতে বেশ কয়েকজনের সাথে শেয়ারও করেছেন। তো ওই পুকুরে আর একটা বিষয় নাকি রয়েছে, সেটা হচ্ছে যে অনেক মাছ নাকি ওটাই ছাড়া হয়, কিন্তু যেই পরিমাণে মাছ ছাড়া হয় সেই পরিমাণে মাছ আসলে পাওয়াই যায় না। মাছগুলো যে কোথায় যায় এটা বলাটাই মুশকিল হয়ে যায়। ওনারা একটা কাজ করতেন, সেটা হচ্ছে যে ছোট ছোট মাটির হাঁড়ি ওই পুকুরের মধ্যে ডুবিয়ে রাখতেন, কিছু কিছু জায়গায় চিহ্ন দিয়ে রাখতেন যে ওইখানে গেলে এটা পাওয়া যাবে। দেখা যাচ্ছে যে ওই মাটির হাঁড়ির সাথে একটা সুতো বেঁধে ওইটার উপর একটা শোলা বা এমন জাতীয় কোনো জিনিস দিয়ে রাখা, যাতে করে উপর থেকে বোঝা যায়, ওইটা পানির উপর ভেসে থাকে, বোঝা যায় এই বরাবর মাটির নিচে হাঁড়িটা আছে। মাগুর মাছ, শোল মাছ বা শিং মাছ নাকি এগুলোর মধ্যে ঢুকে থাকতো।
গর্ত মনে করে ওর ভিতরে ঢুকে যেত। ওনারা আবার ডুব দিয়ে ওই হাড়িটা তুলতেন, বেশ মাছ পেতেন আর কি। এমনিতে তো মাছ পাওয়াটা খুব দুষ্কর হয়ে যেত ওই পুকুরে। এইভাবে ওনারা একটা কৌশল অবলম্বন করতেন, যার কারণে মোটামুটি মাছ পেতেন। একবার হলো কি, মাছ ধরার জন্য এই যে সাগর ইসলাম ভাই, ওনার ভাই, তারপর ওনার আরো বেশ কিছু আত্মীয় স্বজনরা মিলে পুকুরে নামছেন। তো ওনাদের এক আত্মীয় পুকুরে নেমে নেমে ওই হাড়িগুলো তুলছেন, ডুব দিয়ে হাড়ি তুলছেন। একটা সময় হলো কি, উনি মানে হঠাৎ করে পানির উপর ভেসে উঠে তাড়াতাড়ি সাঁতার কেটে উপর দিকে চলে আসছেন এবং খুব হাঁপাচ্ছেন, মনে হচ্ছেন খুব ভয় পাইছেন। তখন ওনাকে জিজ্ঞেস করা হলো যে কি ব্যাপার, কি হয়েছে? তখন উনি একটা ভয়ঙ্কর তথ্য দিলেন। সেটা হলো, উনি এভাবে ওই যে হাড়ি তুলতে গেছেন, তো একটা জায়গায় হাড়ি আছে এটা উনি শনাক্ত করেছিলেন। যখন ওইখানে নেমেছেন, ওই হাড়িটা ধরতে গিয়ে মনে হলো পাশে একটা বড় হাড়ি আছে, মনে হচ্ছে এটা বেশ মানে পিছলা টাইপের জিনিস। ওইটা মনে হলো বেশ বড় সাইজ। যখনই নাকি ওইটা উনি ধরেছেন হাত দিয়ে, তখনই প্রচন্ড জোরে ওই কারেন্টের শক খাওয়ার মতো একটা শক খান। আর ওই হাড়িটা মনে হলো ছুটে কোনো জায়গা যেন চলে গেল। তখন উনি বুঝতে পারলেন যে এটা তো স্বাভাবিক কোনো জিনিস না রে। এরপর উনি দ্রুত পানির উপরে উঠে এসেছিলেন। তবে এরপর অবশ্য ওনার সাথে কোনো সমস্যা হয়নি। আর একটা ঘটনা ঘটেছিল ওই পুকুরে, যেটা এই সাগর ইসলাম ভাইয়ের মা দেখেছিলেন। উনি এক রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন, যেহেতু ওনাদের ওয়াশরুমটা পুকুরের কাছাকাছি। তো ওয়াশরুমের কাছে যাওয়ার পর উনি দেখেন যে মোটামুটি চাঁদের আলো তো ভালোই আছে, চাঁদের আলোতে দেখা যাচ্ছে পুকুরের পানির উপরে 7-8টা অবয়ব মনে হচ্ছে মারামারি করছে, একটা আর একটাকে মারছে, আশ্রাচ্ছে, ধস্তাধস্তি করতেছে। তো এরকম মনে হচ্ছে। এগুলো চেহারা বোঝা যাচ্ছে না, এগুলো যে কালো অবয়ব, মানুষের মতো শেপ, বেশ লম্বা লম্বা, এটা বোঝা যাচ্ছে। তো এটা দেখার পর উনি আর কোনো শব্দ না করে দ্রুত ঘরের মধ্যে চলে আসেন। তো পুকুরে যে সমস্যাগুলো হচ্ছে, অনেকে ধারণা করতেন যে ওই হিজল গাছেই মেইন সমস্যাটা। এরপর নাকি বেশ মুরব্বী এবং আলেমদের সাথে পরামর্শ করে ওই হিজল গাছটিকে কেটে ফেলা হয়েছিল। এরপর থেকে সমস্যাটা তুলনামূলকভাবে কমে গেছে। ওই পুকুর কেন্দ্রিক আরও বেশ কিছু সমস্যা আছে, পরবর্তীতে সাগর ইসলাম ভাই আমাদেরকে পাঠাবেন বলে জানিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি সাগর ইসলাম ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। প্রবাস জীবনে থেকেও সময় বের করে আমাদেরকে ঘটনা পাঠাচ্ছেন, এই জন্য জাযাকাল্লাহু খাইরান। আশা করি আপনার কাছ থেকে আর অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনারটি আপনাদের সাথে শেয়ার করব। এই ঘটনা আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম জাকির হোসেন ভুট্টু। ওনার বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নের রূপসী গ্রামে। ওনাদের ওই রূপসী গ্রামে একটি ছোট্ট বিল রয়েছে, যার নাম হচ্ছে কুমড়োডাঙ্গা বিল। মূলত ঘটনাটি এই বিলকে কেন্দ্র করেই। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটির দুটি অংশ রয়েছে, প্রথম অংশ বলছি। তো এই ঘটনাটির সময়কাল 2004। ওই রূপসী গ্রামেই একটা পরিবারের 3টা মেয়ে ছিল। এই 3 মেয়েরই বিয়ে হয়ে গিয়েছিল। তো 3 মেয়ের যে হাজবেন্ড কোনো একটা অকেশনে, পারিবারিক একটা অকেশনে, এই 3 হাজবেন্ড তাদের ওয়াইফকে নিয়ে আসছে, মানে 3 মেয়ে তাদের বাড়িতে আসছে আর কি। তো এই 3 ভাইরা মিলে চিন্তা করতেছেন যে আমরা একটা সিনেমা দেখে আসি। কাছাকাছি একটা গ্রাম ছিল যার নাম হচ্ছে দৌলতপুর। ওই দৌলতপুর একটা সিনেমা হল ছিল। তো ওনারা চিন্তা করেছেন সন্ধ্যার ঠিক ইমিডিয়েট পরপরই যে শোটা হয়, ওই শোটা ওনারা দেখবেন। আর ওই শোটা শেষ হবে রাত 8:30-9টার দিকে। তখন আবার বাড়িতে রওনা দিবেন, রাত্রে এসে আবার খাওয়া দাওয়া করবেন। আর একটা শো আছে ওই একদম রাতের বেলা যেটা হয় আর কি, ওইটা না, তার আগেরটা। ওনাদেরকে বের হতে হবে সন্ধ্যার আগেই বাসা থেকে, তাহলে ওই শোটা ওনারা ধরতে পারবেন। তো ওই চিন্তা করেই ওনারা বাসা থেকে বের হয়েছেন। তবে বের হতে কিছুটা দেরি হয়ে যায়, যার কারণে ওনারা চিন্তা করলেন যে যেই মেইন পথটা আছে, এই পথ দিয়ে যেতে গেলে তো প্রায় 1 ঘন্টা লাগবে হেঁটে যেতে। এর থেকে ভালো এই কুমড়োডাঙ্গা বিলের মধ্যে দিয়ে হেঁটে যাই, তাহলে অনেকটা সময় বেঁচে যাবে, প্রায় 20 থেকে 25 মিনিট সময় বেঁচে যাবে। ওনারা 3 জনই ওই পথ ধরলেন। কুমড়োডাঙ্গা বিলের ওই পথটা ওনাদের চেনা জানা ছিল, এর আগে ওনারা আসছেন, তবে রাতের বেলা কখনো হাঁটাহাঁটি করেননি। তো যাচ্ছেন, যেতে যেতে মাঝামাঝি জায়গায় এসে হঠাৎ করে এই 3 ভাইরার মধ্যে একজন, যার নাম হচ্ছে আমজাদ, আরেকজনের নাম নুরুন নবী, আরেকজনের নাম হচ্ছে সানি। তো এই যে আমজাদ যিনি, তার জল বিয়োগ করার প্রয়োজন হয়। তো আমজাদ উনি বলছেন যে তোমরা 2জন একটু দাঁড়াও, আমি এই জায়গাতে একটু জল বিয়োগ করে আসি। তো ওইখানে একটা কালী ঘর ছিল।
একটা সময় আর কি, বেশ ঝোপ জঙ্গল হয়েছিল। আসলে উনি তো এই গ্রামের জামাই, উনি তো সবসময় আর আসেন না, কালে ভদ্রে আসেন, বেড়ান, চলে যান। কোথায় কি আছে এটা তো পুঙ্খানুপুঙ্খভাবে ওনার আসলে জানা থাকার কথা না। তো উনি ওখানে গিয়েছেন, জল বিয়োগ করেছেন, করে উনি আবার চলে আসেন, তিনজন মিলে চলে গেছেন সিনেমা দেখতে। ঠিকঠাক মতো গিয়েছেন, কোনো সমস্যা হয় নাই। সিনেমা দেখে যখন ফিরছিলেন তখন চিন্তা করলেন যে কোন পথ দিয়ে যাব, মেইন রাস্তা দিয়ে যাব নাকি ওই কুমড়োডাঙ্গা বিলের ভিতর দিয়েই যাব। চিন্তা করলেন যে কুমড়োডাঙ্গা বিলের ভিতর দিয়েই যাই, পথটাও কমবে, আর তিনজন একসাথে আছি, ভয়ের তো আর কিছু নাই। আর রাত তো আহামরি এত বেশি গভীর হয় নাই যে ভয়ের কিছু আছে। আর তিনজন একসাথে কিসের ভয়, তিনজন মিলে হাঁটা ধরছেন। তো ওনারা কুমড়াডাঙ্গা বিলের ভেতরে মোটামুটি ঢুকেই পড়েছেন। শুরু থেকে প্রায় 10 মিনিট হেঁটেছেন আর কি ওই বিলের ভেতরে ঢোকার পর। তখন মনে হলো তিনজনের শরীরটা একটু একটু করে ভারী হওয়া শুরু হয়েছে। এরপর এই তিনজন মিলেই বাক বিতণ্ডা শুরু করছেন, কে মাঝে থাকবেন। মাঝে থাকবেন বলতে তারা তো আইলের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আইলের ভিতর দিয়ে তো আসলে পাশাপাশি হাঁটা যায় না, সামনে পিছনে হাঁটতে হয়। এখন তিনজন মানুষ, সামনে একজন, পেছনে একজন, মাঝখানে একজন, সবাই মাঝখানে থাকতে চাচ্ছিলেন। মাঝখানে থাকলে ভয় কম লাগবে। তিনজনের শরীরটা কেমন যেন ভার ভার হয়ে আসছে, কেমন যেন একটু ভয় ভয় লাগছে। এখন তিনজনই তো আর মাঝে থাকতে পারবেন না। তখন তিনজন মিলে পরামর্শ করেন, ঠিক আছে আমরা একটু পথ যাবো, একজন করে মাঝে আসবো। এখন যে সামনে আছে সে মাঝে আসবে, এখন যে পেছনে আসে সে সামনে যাবে। তো এইভাবে অল্টারনেট করে আমরা সবাই মাঝখানে থাকবো। তো হাঁটা শুরু করছেন তারা তিনজনই। সবার পেছনে ছিলেন হচ্ছে আমজাদ, উনি ছিলেন বড় আর কি তিনজনের মধ্যে। কিছুটা পথ যখন আগানো শুরু করেছেন, হঠাৎ করেই এই আমজাদ, সানি, নুরুন্নবী তিনজনের ঘাড়ের উপরে ধরাম করে কে যেন একটা চর মেরেছে। তো এই যে যিনি সানি, নুরুন্নবী, এই দুইজন বলতেছেন যে এই পিছন থেকে কি আমজাদ ভাই আমাদের মারলো নাকি। এখন আমজাদ ভাই বলতেছে আরে আমারও তো মারলো। এই কথা বলতে বলতে ঠাস করে আর একটা ঘাড়ের উপর চর মেরে দিচ্ছে আর একজনের। মানে ওনারা কিন্তু ওই সময় কথা বলছেন। তখন ওরা বুঝতে পারলেন সর্বনাশ, ভয়ঙ্কর এক বিপদে পড়ে গেছি। তো তখন ওনারা বললেন যে দ্রুত হাঁটা ধরুন। তখনও কিন্তু আমজাদ ভাই পেছনেই আছে। কেবল হাঁটা ধরেছেন এমন সময় কে যেন আমজাদ ভাইয়ের ঘাড় ধরে এক পেছন দিকে টান দিয়েছেন, এক টানে উনি মাটিতে পড়ে গেছেন। এরপর ওনার ঘাড় ধরেই পেছন দিকে হেঁচড়ায়, মানে হেঁচকা টান দিয়েছেন, টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। যখনই আমজাদ ভাই পড়ে গেছেন, পিছন দিকে যখনই উনি আসলে চলে যাচ্ছেন এমন একটা ভাব, উনি কোনো না কোনো ভাবে হাতটা সামনের দিকে এগিয়ে, ওনার সামনে ছিল নুরুন্নবী, এই নুরুন্নবীর লুঙ্গিটা খপ করে ধরে ফেলছেন। নুরুন্নবী বুঝতে পারলেন পেছন থেকে আমজাদ ভাইকে কেউ একজন ধরছে। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন যে পেছনে কাউকে দেখা যাচ্ছে না, তবে আমজাদ ভাইকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওই সময় উনি আবার সামনে থাকা এই সানি যে আছে, সানিকে খপ করে ধরছেন। তিনজনই পেছন দিকে হ্যাচকা টান অনুভব করছেন। তবে একটা পর্যায়ে এসে এই আমজাদ ভাইয়ের হাতটা এই নুরুন্নবী ভাইয়ের লুঙ্গি থেকে ছুটে যায়। তারা দেখছিলেন যে কোনো একটা অদৃশ্য সত্তা তাকে টেনে হিস্টে নিয়ে যাচ্ছে, কিন্তু কে নিয়ে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে না। ওনারা দুইজনই ভয়ে এমন দৌড় দিয়েছেন, তবে আইলের উপর দিয়ে তো আসলে দৌড়ানো যায় না, যতটুকু সম্ভব ওনারা আসলে দ্রুত যাওয়ার চেষ্টা করছিলেন। যখনই কুমড়াডাঙ্গা বিল পার হয়েছেন তখন তো ওনাদের দৌড়ের স্পিড বেড়ে গেছে। আর সেখান থেকে ওনাদের শ্বশুরবাড়ির দূরত্ব খুব বেশি ছিল না। ওনারা দুইজনই শ্বশুরবাড়ির উঠোনে এসেই প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে দুইজন একসাথে সেন্সলেস হয়ে যান। এদিকে দুইজনের এই অবস্থা দেখে বাড়ির লোকজন তো খুব উদ্বিগ্ন হয়ে পড়ে। তাড়াতাড়ি করে তাদের জ্ঞান ফেরানোর চেষ্টা করা হচ্ছে। কিছুক্ষণ পর তাদের জ্ঞান ফেরার পর বলে যায় আমজাদ কই। তখন ওনারা বলেন যে এরকম ঘটনা, আমজাদ ভাইকে কিছু একটা টেনে নিয়ে গেছে। তখন তো গ্রামের লোকজন জড়ো করে ফেলা হয় যে তাদের বাড়ির জামাইকে এরকম কিছু একটা নিয়ে গেছে। লোকজন তো মশাল নিয়ে, তারপরে টর্চ লাইট নিয়ে, হারিকেন নিয়ে, যার কাছে যেটা ছিল সবাই ওই কুমড়াডাঙ্গা বিলের দিকে আগানো শুরু করেন। আগাতে আগাতে এই যেই জায়গাতে জল বিয়োগ করেছিলেন, যে ঝোপ জঙ্গল যেখানে কালীঘর রয়েছে, ওইখানে আমজাদ ভাইকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তবে তার শরীরে ওই রকম কোনো ভয়ঙ্কর আঘাতের চিহ্ন ছিল না। এমনি তাকে টেনে হিস্ট্রে নিয়ে আসা হয়েছে, বিভিন্ন জায়গায় ওনার কেটে গেছে, ছিলে গেছে, জাস্ট এতটুকুই। ওনাকে বাড়িতে নিয়ে আসা হয়।
বাড়িতে নিয়ে আসার পর যখন জ্ঞান ফেরানো হয়, ওনার মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করা গেলে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে তোমরা কি এমন কোনো কাজ করছিলা যে এরকম একটা সমস্যা হলো? তখন আমজাদ ভাই বলছেন যে হ্যাঁ, আমি তো আসলে একটা জায়গা জল বিয়োগ করছিলাম। তখন কোন জায়গা, যখন ওরা বুঝতে পারছেন যে সর্বনাশ, ওটা তো কালীঘর, ওখানে তো এরকম একটা উপাসনালয় ছিল, এখানে তো তোমার এই কাজটা করা উচিত হয়নি। তো এরপর থেকে এই আমজাদ ভাইয়ের আচার আচরণের পরিবর্তন দেখা দেয়। অনেক ট্রিটমেন্ট করা হয়েছে। এই ঘটনার পর থেকে উনি আধা পাগল, এখনো বিড় করে একা একা কথা বলেন, স্টিল নাও এই 2026 সালে এসেও। অন্য দুইজনের সাথে কোনো সমস্যা হয়নি, এই আমজাদ ভাই এখনো পাগল হয়েই বেঁচে আছেন। তো এটা একটা ঘটনা। এবার আসেন দ্বিতীয় ঘটনায় যাই। এই ঘটনাটা মূলত যার সাথে ঘটেছিল দুজন ব্যক্তি, বাবু এবং হানিফ। ওই এলাকায় একজন কবিরাজ আছে যিনি মুন্নাফ কবিরাজ নামে পরিচিত। ঘটনাটির সময়কাল 2007। এই যে কুমড়াডাঙ্গা বিল, এই কুমড়াডাঙ্গা বিলের একটা জায়গায় নাকি 1971 সালের 16 ডিসেম্বরের পর যারা রাজাকার ছিল, যারা বিভিন্ন জায়গায় অপকর্ম করেছে, খুন সহ বিভিন্ন ধরনের খারাপ কাজগুলো করেছিল, তো এদেরকে তো আসলে গ্রামবাসী চেনে। যখন দেশ স্বাধীনতা লাভ করে তখন এই রাজাকারগুলো ওইভাবে পালাতে পারে নাই। দেশ যে স্বাধীন হয়ে গেছে তাদের কাছে খবর ওইভাবে আসে নাই। তারা চিন্তায় ছিল যে না, পাকিস্তানি আর্মি এরা পালাবে না। এদিকে মুক্তিযোদ্ধারা ঢুকে পড়েছে। ঢুকে পড়ার পর এই কিছু রাজাকারদেরকে ধরে ফেলছে। ধরার পর এই কুমড়োডাঙ্গা বিলের একটা জায়গায় নিয়ে তাদেরকে হত্যা করা হয়। তারপর ওখানেই তাদেরকে মাটি চাপা দেওয়া হয়। এরপর থেকে কুমড়োডাঙ্গা বিলের ওই অংশটা বেশ ভয়ঙ্কর হয়ে যায়, এরকমটাই শোনা যায় আর কি। তো এই যে মুন্নাফ কবিরাজ, সে তো বিভিন্ন ধরনের রিচুয়াল করত, এই জিন রিলেটেড বিভিন্ন ধরনের সাধনা করত। এর আবার 4 জন শিষ্য ছিল। একজনের নামটা আসলে ওভাবে বলতে পারেন নাই, ভুট্টু ভাই। তো 3 জনের নাম বলতে পেরেছেন, জাহাঙ্গীর, বাবু, হানিফ। তো সাথে তো আরেকজন ছিল। মোট 5 জন মিলে ওনারা নাকি ওই জায়গাতে যাবেন, ওই কুমড়াডাঙ্গা বিলের ওই জায়গাটাতে। তো মুন্নাফ কবিরাজ বলেছেন যে উনি একটা সাধনা করবেন, ওই কাজটা করার জন্যই ওইখানে যেতে হবে। আর এরাও আস্তে আস্তে শিখছিল মুন্নাফ কবিরাজের কাছ থেকে আর কি, তার শিষ্য হিসাবে। তো 4 শিষ্যকে নিয়ে রওনা দিয়েছেন রাতের বেলা ওই জায়গায় যাওয়ার জন্য। তো ঠিকঠাক মতো চলেও গেছেন, যাওয়ার সময় নাকি কোনো সমস্যা হয় নাই। আর ওইখানে বসে মুন্নাফ কবিরাজ সাধনা শুরু করছেন। সাধনার একটা পর্যায়ে এসে মুন্নাফ কবিরাজ বুঝতে পারেন যে তিনি যে সাধনাটা করছেন কোনো একটা জায়গা ভুল হয়ে গেছে, এখন উল্টো রিয়াকশন শুরু হয়ে গেছে। তখন মুন্নাফ কবিরাজ তার ওই যে 3 জন না তো 4 জন শিষ্যকে বলছেন যে তোমরা তাড়াতাড়ি চলো, এক মুহূর্তে এখানে দেরি করা যাবে না, একটা ঝামেলা হয়ে গেছে, দেরি হলেই বিপদ। এই বলে 4 জন দ্রুত ওখান থেকে রওনা দেওয়া শুরু করেছেন। আর মুন্নাফ কবিরাজ বলেছেন কেউ কিন্তু পেছন দিকে তাকাবা না, খবরদার, তাহলে কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আর যদি পেছন দিকে না তাকাও তাহলে কোনো সমস্যা হবে না। এই বলে ওনারা রওনা দিয়েছেন। এখন হয়েছে কি, এই যে বাবু নাম যার, সে কি মনে করে যেন পিছন দিকে তাকাইছে। যখনই পিছন দিকে উনি তাকাইছেন, উনি দেখেন দূরে যে সমস্ত গাছপালাগুলো আছে, মনে হচ্ছে বিশাল আকৃতির একটা বাঘ এই গাছপালাগুলো ভেঙে চুরে প্রচন্ড জোরে ছুটে আসছে তাদের দিকে। এই দৃশ্য দেখার সাথে সাথে এই বাবু তো প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়েছে যে ওরে আল্লাহ রে, আমি কি দেখলাম রে, এই বাঘ আসতেছে। তখন মুন্নাফ কবির বলছে, এই বাবু, তোমাকে না বলছিলাম, শুধু তোমাকে না, সবাই না বলছিলাম পেছন দিকে তাকাবা না, যা ঘটনা ঘটার তা তো ঘটায় ফেলছো, এখন দ্রুত হাঁটো, কিছুই আসতেছে না, সোজা হাঁটো। এদিকে এই বাবু যে ভয়টা পেয়েছেন, তার শরীরটা আস্তে আস্তে ভারী হতে শুরু করে। কুমড়াডাঙ্গা বিল পাড়ি দিয়ে একটা জায়গা আছে, এটাকে সোনাতলা বাজার বলে। ওই সোনাতলা বাজারে আসার পর ওই মুন্নাফ কবিরাজ বলে যে তোমরা 4 জন যে যার মতো বাড়িতে চলে যাও, আমি এখন ভ্যানে আমি বাড়িতে চলে যাচ্ছি। তখন এই বাবু বলে যে ওস্তাদ, আমি তো খুব ভয় পাইছি, আমি আসলে এখন একা একা বাড়ি যেতে পারবো না, আমার শরীরটা খুব ভারী হয়ে গেছে, আমার পা চলতেছে না, আমি হাঁটতেও পারবো না। তখন মুন্নাফ কবিরাজ বলেন যে ঠিক আছে, তোমরা একটা কাজ করো, তোমরা 3 জন মিলে এই বাবুকে তার বাড়িতে পৌঁছে দাও, এরপর 3 জন বাড়িতে চলে যাও।
ওস্তাদের কথা অনুযায়ী তারা তিনজন মিলে এই বাবুকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তো পৌঁছে দেওয়ার ওই পথে আর কোনো সমস্যা হয়নি। তো যখন বাবুকে বাড়ি পর্যন্ত দিয়ে আসা হয়, বাবু বলেন যে ঠিক আছে, এখন আর কোনো সমস্যা নাই, তোমরা তোমাদের মতো করে চলে যাও। তো বাড়ির উঠোনে গিয়ে এই বাবু তার ওয়াইফকে ডাকতেছেন। তো ডাকাডাকি করতেছেন, তার ওয়াইফ যেই না দরজা খুলছে প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে উঠছে তার ওয়াইফ। তো ওরে আল্লাহ রে, আমার মাথা ছিঁড়ে গেল রে, এরকম একটা চিৎকার দিয়ে উঠছেন। তার মানে হচ্ছে যে উনি দরজা খোলা মাত্রই এই বাবুর সাথে সাথে চলে আসা কোনো একটা অদৃশ্য সত্তা সঙ্গে সঙ্গে অ্যাটাক করেছে তার ওয়াইফের উপরে। সে তো ছটফট করতেছে, আমার মাথা ছিঁড়ে গেল, আমার মাথা ব্যথা, মানে এমন তীব্র মাথা ব্যথা, সে আধা ঘন্টা পর পর অজ্ঞান হয়, জ্ঞান ফেরে আবার অজ্ঞান হয়, এমন একটা অবস্থা। ওই রাত্রেই লোক মারফত ওই মুন্নাফ কবিরাজকে খবর দেওয়া হলেও উনি আসতে পারেন নাই। উনি জানান যে এই রাত্রে উনি কোনোভাবেই এখন আর বেরোতে পারবেন না, কোনো মতে রুগীকে যেন সকাল পর্যন্ত টেক কেয়ার করা হয়, উনি সকালবেলা আসবেন। উনি সকালবেলা আসেন, এসে দেখেন ওই একই অবস্থা বেগতিক। সে আধা ঘন্টা পর পর বা এরকম 45 মিনিট পর বা 1 ঘন্টার মধ্যে একবার জ্ঞান ফেরে জ্ঞান হারায়, এমন একটা অবস্থা। আর মাঝে মাঝে সে ভয়ঙ্কর চেহারা ধারণ করে, তার চেহারা মনে হচ্ছে একদম কুচকুচে কালো হয়ে যাচ্ছে। সে কিন্তু ফর্সা মহিলা, কিন্তু তার চেহারা কুচকুচে কালো হয়ে যাচ্ছে, ভয়ঙ্কর চেহারা হয়ে যাচ্ছে, আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। এটা কিন্তু সবাই দেখছিলেন। তখন মুন্নাফ কবিরাজ সে কি করে, সে এই বাবুর ওয়াইফের উপর জিনকে হাজির করে। হাজির করার পর সে বলছে, এই মহিলাকে কেন অ্যাটাক করলি, এ কি করছিল? তখন নাকি ওই মহিলার উপর ভর করা ওই জিনটা বলছিল যে তোরা আমাদেরকে এত জ্বালাতন করছিস, এতদিন কিছুই বলি নাই, আমরা কি তোদের কাছে আসতে গেছি নাকি তোরা আমাদের কাছে এসে আমাদেরকে জ্বালাতন করছিস? তোরা তো আমাদেরকে ডেকে নিয়ে আসছিস রে। ও পেছন দিকে তাকাইছে, ওকে ধরে ফেলছি, আর ও বাসায় ঢুকছে, এরপরে ওর থেকে ওর বউরে ধরছি। এখন তো আর ছাড়বো না, তোরা আমাদেরকে যে পরিমাণ উৎপাত করছিস, এখন আমাদের উৎপাত করার সময় শুরু হয়েছে। তখন মুন্নাফ কবিরাজ বলে যে আমরা অপরাধ করে থাকলে আমরা বুঝবো, কিন্তু এই মহিলা তো কোনো অপরাধ করে নাই, ওকে ছাড়, তা না হলে কিন্তু আমি আমার পদ্ধতি অবলম্বন করব। তখন নাকি ওই জিন বলে, তোরা যে কি পারবি তা আমার জানা আছে, তোরা ওই বিলের মধ্যে সাধনা করতে গিয়ে নিজেরাই ভুল করে ফেলছিস, আবার আমাদেরকে শোনাচ্ছিস যে অনেক কিছু করবি। ঠিক আছে, যা, এই মহিলারে ছেড়ে দিব, কিন্তু আর একটারে তো ধরবো, সেটারে কি করবি? মহিলারে ছাড়বো, তবে এই বাড়ির কোনো একটা ক্ষতি করে দিয়ে যাব। এই বলার সাথে সাথে নাকি ওই মহিলার শরীরে একটা ঝাঁকি অনুভূত হয়। এর 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে ছাগলের একটা তীব্র আর্তনাদ তারা শোনেন। ওই বাড়িতে একটা বেশ বড় সড়ো টাইপের একটা ছাগল ছিল। তখন লোকজন দৌড়ে যায়, দৌড়ে ওই ছাগলের কাছে গিয়ে দেখে ছাগলটা মৃত অবস্থায় পড়ে আছে, তার ঘাটটা ভাঙা। তার মানে হচ্ছে ওই ছাগলটাকে মেরে দিয়ে চলে গেছে। এরপরে সমস্যা শুরু হয়ে যায় এই হানিফের। ওই রাত্রে হানিফ কোন একটা জায়গায় গিয়েছিল, ফেরার পথে সে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর অবয়ব দেখেছিল, এটা দেখেও ভয় পেয়েছে। আর ওই রাত থেকেই ওর শরীরে বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়ে গেছে, তার উপর জিনের উপদ্রব শুরু হয়ে গেছে। এই যে 2007 সালে ঘটনাটা ঘটলো, এখন 2026, এই 2026 সালে এসেও এই হানিফ স্বাভাবিক হয়নি। সে পাগল না হলেও জিনের উপদ্রব তার উপর এখনো রয়েছে, এখনো তাকে মারধর করে, বিভিন্ন হুজুরের কাছে যায়, তাবিজ নেয়, ঝাড়ফুঁক নেয়, এটা নেয় সেটা নেয়। অল্প কয়েকদিন ভালো থাকে, আবার সমস্যা শুরু হয়। এই হানিফ এখনো এই সমস্যার মধ্যেই আছেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মধ্যে 2জন ব্যক্তিকে পেলাম। এক হচ্ছেন আমজাদ ভাই, যিনি অনেকটা পাগলই হয়ে গেছেন, আর হচ্ছে হানিফ, যিনি স্বাভাবিক জীবনে আর ফিরতে পারছেন না। আমরা এই 2জনের জন্যই দোয়া করব। বিশেষ করে আমজাদ ভাই, উনি ভুল করে একটা কাজ করে ফেলেছেন, আল্লাহ তাআলা তাকে শেফা দান করুন। আর হানিফ মূলত এই মুন্নাফ কবিরাজের সাথে এই জাদুটোনা শিখতে গিয়ে এই বিপদে পড়ে গেছে, এই বিপদটা ডেকে নিয়ে এসেছে। এই জন্য যারা এই টাইপের কাজ শেখে, সবসময় নিজের জীবনকে হাতে নিয়ে এই কাজগুলো শিখতে হয়। আর
কালো জাদু শেখা বা এই জিন সাধনা করা এগুলো সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি মূলত 1995 কি 96 সাল এরকম একটা সময়ের। ঘটনাটির স্থান যোগী সম্প্রদায়ের চিতা সংলগ্ন মকখালী খাল। এটি চট্টগ্রামের রাউজানের গহিরাতে অবস্থিত। আর ঘটনাটির মূল ভিকটিম যিনি, ওনার নাম হচ্ছে বানু দাস, যাকে বানু মামা বলতো। আর ইনি আবার 2021 সালে মারা গিয়েছেন। আর ঘটনাটি যিনি সুন্দর করে বর্ণনা করেছেন জয় বড়ুয়ার কাছে, তার নাম হচ্ছে মনু দাস, যিনি বানু দাসের বড় ছেলে। আর তাদের সাথে যে কথোপকথনগুলো হয়েছে সেগুলো সবই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ছিল। আমাদেরকে তো আসলে যখন উনি ঘটনা পাঠাবেন সেটা তো চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় আর সেটা পাঠানো সম্ভব নয়। আমরা অবশ্যই প্রমিত বাংলায় সেটা উপস্থাপন করার চেষ্টা করব সবার বুঝার সুবিধার্থে। কথাটা এই কারণে বললাম, কারণ কিছু কিছু ঘটনা, যেমন বিদেশি কিছু ঘটনা বা অন্যান্য দেশের কিছু বিষয়, সেখানকার জিন একজন মানুষের সাথে কথা বলেছে, তো সেটা তো আমরা বাংলায় উপস্থাপন করি। তো কেউ কেউ অনেকে বলতে পারেন যে আপনি বাংলায় বলছেন, ওই জিন কি বাংলা ভাষায় কথা বলছে নাকি? তো আসলে ব্যাপারটা খুবই সহজ। সেটা হলো যে বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় বা বিভিন্ন অঞ্চলে সেখানকার আঞ্চলিক ভাষায় কথা হয়, কিন্তু আমরা যখন উপস্থাপন করব অবশ্যই সেটা প্রমিত বাংলায় উপস্থাপন করার চেষ্টা করবো, যাতে করে সবাই সেটা বুঝতে পারে। তো ঘটনার যে সাল, এটা কিন্তু 1995-96 সাল বলা হলেও এটার যে এক্সাক্ট সাল এটা কিন্তু মনু দাস ঠিক মতো বলতে পারেননি, এটা অনুমান করে নেওয়া হয়েছে। আর এই মনু দাস বর্তমানে তিনি বাসের কন্ট্রাক্টর হিসাবে কর্মরত আছেন। উনি অবশ্য বিদেশ গিয়েছিলেন, কিন্তু তেমন কোনো সুবিধা করতে পারেননি, তাই আবার দেশে চলে এসেছেন। ওদের আর্থিক অবস্থা কিন্তু তেমন ভালো না। আর ঘটনাটি ঘটে তার বাবার সাথে। শুরুতেই বলেছি তার নাম বানু দাস। আর জয় বড়ুয়া বলেছেন যে এই বানু দাসকে তিনি ব্যক্তিগতভাবে খুব ভালো করেই চিনতেন। উনি বেশ নম্র, ভদ্র এবং সদালাপী লোক ছিলেন। আর মানুষের উপকার করার চেষ্টা করতেন, কখনো কারো ক্ষতি করতেন না। তো ওনাদের হালদা গ্রামে, মানে ওনাদের গ্রামে যে হালদা নদী যেটি রয়েছে, আমরা কিন্তু ওই প্রথম স্পেশাল এপিসোডে কিন্তু হালদার একটি ঘটনা নামকরণ করেছিলাম, সেই হালদা নদী আর কি। তো ওনাদের ওই গ্রামের হালদা নদীর তীর ঘেঁষে 10 থেকে 12টা পরিবার নিয়ে একটু হিন্দু জেলেপাড়া রয়েছে। এই স্থানকে ওনারা হিন্দু পাড়া বলতেন। এই হিন্দু পাড়া আর ওনাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে হালদা নদী। আর মকখালী যে খালটি রয়েছে, ওই খালটি ওই হালদা নদীরই একটি ছোট শাখা নদী বা খাল বলা চলে। তো ওনাদের গ্রামের একদম শেষে মকখালী খালের পাশে অনেক আগের হিন্দুদের যোগী সম্প্রদায়ের একটা চিতা বা শ্মশান ছিল। ওটি ব্যবহার করা হতো না বলে কালক্রমে সেখানে ঝাড় জঙ্গল, ঝোপ জঙ্গল এইগুলা হয়ে গেছে। আর পুরো এলাকা জুড়ে, মানে ওই এলাকাটা জুড়ে নলিবাসের বাঁশঝাড় তৈরি হয়েছে। তবে এখন সেটা নেই। ঘটনা ঘটে ঠিক ওই বাঁশঝাড় সংলগ্ন মকখালী খালের ওই যুগীর চিতার পাশেই। তো ওই বানু দাস বা বানু মামা পেশায় একজন জেলে ছিলেন। তারা পূর্বপুরুষ ধরেই জেলে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। যদিও এখন হালদা নদীতে মাছ কিন্তু অবাধে ধরা নিষেধ, সেহেতু অনেকেই ওই এলাকার যারা আছেন তারা জেলের এই পেশাটা পরিবর্তন করে অন্যান্য পেশায় তারা যোগ দিয়েছেন। তো বানু মামার প্রতিদিনের কাজের মধ্যে অন্যতম ছিল সন্ধ্যায় হালদা নদীতে আর মকখালী খালে জোয়ার আসার পূর্বে খালের বিভিন্ন জায়গায় মেথি আর কুড়া মিশিয়ে তিনি ছিটিয়ে দিয়ে আসতেন। আর জোয়ার নামার সময় সেখানে গিয়ে হাত জাল দিয়ে মাছ ধরতেন। যেহেতু মকখালী খালটা তার বাড়ির সাথেই লাগানো ছিল, সেহেতু তিনি প্রথমে হালদা নদীতে জাল মেরে মেরে পরে মকখালী খালে মাছ ধরে রাতের শেষে বাড়িতে চলে যেতেন। সকালে সেই মাছ বিক্রি করতেন। এভাবেই তার দিনকাল চলছিল। তো এমনই একদিন সন্ধ্যায় নদীতে ওই মেথি কুড়ো ছিটিয়ে তিনি হাত জাল নিয়ে বের হন। তো বলে রাখা ভালো, নদীর বিভিন্ন জায়গায় একইভাবে কিন্তু মাছ পাওয়া যেত না। কিছু কিছু জায়গা ছিল যেখানে ওই বানু মামা জানতেন যে এখানে মাছ পাবেনি, আর এসব জায়গা তিনি গুছিয়ে চিহ্ন দিয়ে রাখতেন। তো বানু মামা প্রতিদিনের মতোই প্রথমে হালদা নদীতে জাল মারেন। বেশ কয়েকবার জাল মারার পরে তিনি তেমন মাছ পান না।
তো তিনি স্বাভাবিকভাবে জাল মেরে মেরে এগোতে থাকেন এবং মগখালি খালে ঢুকে মগখালি খালে জাল মারতে থাকেন। তিনি দেখলেন তার কুড়ো মেথি দেওয়া স্থানে কে যেন আগেই জাল মেরে মাছ ধরে নিয়ে গেছে। তিনি মনে মনে বেশ ক্ষুব্ধ হলেন, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছিলেন না সেখানে, আর কারোর সাথে ঝগড়া করারও সুযোগ পান না। কে মারলো, কে এই কাজ করলো বোঝা যাচ্ছে না। তো এদিকে জাল মারতে মারতে ক্লান্ত হওয়ায় নদীর পাড়ে বসে কতক্ষণ জিরিয়ে নেন। রাত ঘনিয়ে আসায় আবার উঠে জাল মারতে থাকেন তিনি। এভাবে তিনি এক পর্যায়ে সেই যুগীর চিতার পাশে চলে আসেন। অন্ধকার আর ঝিঝি পোকার ডাক সবকিছু মিলিয়ে একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়েছে সেখানে। যদিও বা প্রায়ই প্রতিদিন তিনি রাতে মাছ ধরেন, সেহেতু তার মনে কিন্তু কোনো ভয় ডর কাজ করতো না। কিন্তু আজ কেন জানি তার শরীরটা ভারী হয়ে ওঠে। পরিবেশ মনে হচ্ছে অন্য দিনের থেকে আজকে একটু বেশি নীরব। যেহেতু অন্য দিনের চেয়ে আজকে মাছ কম পেয়েছিলেন, সেহেতু তিনি তার চিহ্নিত মাছ বেশি পাওয়ার জায়গায় জাল মারছিলেন এবং দেখলেন প্রায়ই সবগুলো বিশেষ জায়গায় কে যেন আগে থেকেই জাল দিয়ে মাছ ধরে নিয়ে গেছে এবং সেই মাছ ধরার চিহ্নগুলো পারে বোঝা যাচ্ছে। শামুক, তারপরে ওই বিভিন্ন লতা পাতা, ডাল, অনেক সময় জাল মারলে দেখা যায় না জালের সাথে এগুলো উঠে আসে, সেগুলো যখন ছাড়ানো হয় তখন ওই তীরে পড়ে থাকে বা পাড়ে পড়ে থাকে, এরকম করে পড়ে আছে, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে আগে থেকে কেউ মাছ ধরেছে। তো উনি তো খুব রাগান্বিত, কে এই কাজ করছে। এখন উনি দেখেন যে একটা জায়গা আছে, সেটা ওই চিতার একটা জায়গায় মাছ বেশি পাওয়া যায়, ওই বিশেষ জায়গায় কেউ জাল ফেলেনি। তো তিনি ওখানেই জাল ফেলে অপেক্ষা করছিলেন, দেখি মাছ ধরার চেষ্টা করি। তো এমন সময় তিনি খেয়াল করলেন তার পেছনে খালের পাড়ে কালো মোটা একটা লোক খালি গায়ে জালের মতো কিছু একটা নিয়ে বসে আছে, আর তার সাথে একটি মাছের ডুলিও রয়েছে যার মধ্যে মাছ ধরে রাখে আর কি। তো বানু মামা তাকে দেখে তো অবাক, কেননা তিনি আগে এই লোককে কখনো কোথাও দেখেননি। এবার তিনি তাকে উদ্দেশ্য করে বললেন, এই কে তুই? আমি মাছ ধরার জন্য কুড়ো মেথি দিয়ে গেলাম, আর তুই আমার আগে আমার জায়গায় এসে জাল ফেলে মাছ ধরে নিয়ে যাচ্ছিস, তোর আক্কেল নাই? তো বানু মামার কথা শুনে লোকটা নীরব। তো বানু মামা আবার বললেন, এই কে তুই? তোকে তো আগে কখনো দেখিনি। এবার লোকটা মুখ চওড়া করে হেসে দেয়। বানু মামা দেখেন অন্ধকারেও কালো লোকটার সাদা ধবধবে দাঁত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, মানে হচ্ছে অন্ধকারে লোকটার দাঁত বাদে অন্য কিছু তেমন একটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। বানু মামার কথা শুনে লোকটা উঠে দাঁড়ায় আর বানু মামাকে উদ্দেশ্য করে বলে, রাগ করো না দাদা, আমি তোমার মাছ তোমাকে দিয়ে যাব। বানু মামা দেখলেন লোকটার পেট অনেক মোটা আর তেল চটচট করছে পুরো শরীরে, আর কেমন একটা আষ্টে গন্ধ আসছে শরীরের, লোকটার শরীর থেকে অনেক দূর থেকেও সেই গন্ধ পাওয়া যাচ্ছে। আর চাঁদের আলো যতটুকু ছিল সেটাতেই মোটামুটি ওই লোকটার অবয়ব বোঝা যাচ্ছিল, কিন্তু চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। বানু মামা পরে বলেন, আমার লাগবে না তোর মাছ, কিন্তু তুই কে সেটা আগে বল। তখন ওই লোকটি বলে, আমার নাম শান্ত, তুমি আমায় চিনবে না। এই বলে সে বানু মামার থেকে একটু সামনে গিয়ে আবার জাল ফেলে মাছ ধরা শুরু করে। বানু মামা তো এবার রেগে একদম অগ্নিশর্মা হয়ে যান। এত কষ্ট করে তিনি মাছ ধরার ব্যবস্থা করে গেলেন, অথচ এই লোক তার আগেই সব মাছ লুটে পুটে নিয়ে যাচ্ছে। বানু মামা আরো খেয়াল করলেন মানুষটা জাল নদীতে ফেলার সাথে সাথে টেনে তুলছে। স্বাভাবিকভাবে তো জাল ফেলার পরে একটু অপেক্ষা করতে হয়, কিন্তু সে একটু অপেক্ষা করছে না, কিন্তু তার জাল ভর্তি মাছ উঠে আসছে। বানু মামা অবাক হলেও ভাবলেন হয়তো মাছ আজকে একটু বেশি ধরা পড়ছে। যেহেতু বানু মামা আর ঝগড়া বাড়াতে চাননি, তো তিনি ভাবলেন আজকে আর মাছ ধরবো না। এইভাবে তিনি নিজের জাল টেনে তুলে নদীর পাড়ে উঠে বাড়ির দিকে হাঁটা দেন। হেঁটে যাওয়ার সময় তিনি দেখেন সেই কালো লোকটা, ওই পেটকু লোকটা, যার পেট মনে হচ্ছে শরীর থেকে বড়, সে এক মনে মাছ ধরেই যাচ্ছে। মাঝে মাঝে তাকাচ্ছিলেন পেছন দিকে। তো তিনি মনে মনে এমন রাগ করেন, রাগে গজগজ করতে করতে বাড়িতে চলে আসেন। আর পরের দিন তিনি কুড়ো এবং মেথি নদীতে দেন না। তিনি ভাবলেন যে আমি কুড়ো মেথি নদীতে ফেলি আর মাছ ধরে অন্য লোকে।
তো তিনি ভাবলেন যে আজকে আমি এগুলো দেবো না, দেখি ওই লোকটা কি করে। তবে তিনি আজকে বের হওয়ার সময় তার বড় ছেলে মনু দাসকে সাথে নিয়ে বের হন, যিনি আমাদেরকে এই ঘটনাটা বর্ণনা করেছেন। তো মনুর বয়স 10 থেকে 11 বছর হবে। তো মনুর হাতে দেন একটা ল্যাম্প, কিন্তু তিনি আজকে দেখলেন কেউ নেই নদীতে। তো তিনি স্বাভাবিকভাবে বিষয়টা নেন এবং বাড়িতে চলে আসেন। এর 2 দিন পরে বানু মামা আবার রাতে জাল নিয়ে বের হন এবং ওই একই জায়গায়, মানে ওই যুগীদের চিতার পাশের জায়গায় এসে বানু মামা আবার ওই লোকটাকে দেখতে পান। আজকে দেখলেন লোকটা নদীর ওই পারে, মানে অপর পাশে, আর বানু মামা নদীর উল্টো পাশে, মানে ওই লোকটার উল্টো পাশে। লোকটা বানু মামার দিকে তাকিয়ে হাসছে। তো বানু মামা রাগ করে বললেন, কিরে কি হয়েছে, এত হাসছিস কেন? তখন লোকটা বলে, দাদা 6টা চিংড়ি আর 3টা বাইল্লা মাছ নিয়ে বাড়িতে গিয়ে কি করবে? বানু মামা এটা শুনে তো অবাক, ভাবলেন তার লুঙ্গির গোছার খবর লোকটা কিভাবে জানে। অর্থাৎ বানু মামা মাছ ধরে সেগুলো লুঙ্গির গোছায় নিত। তো সে আবার বলে ওঠে, দাদা আমার মাছগুলো নিয়ে যাও। এই বলে সে নদীর ওপর থেকে সাঁতরে এই পাশে চলে আসে। বানু মামা তো সাঁতার দেখে অবাক, এই মোটকা পেটকু লোকটা এত জোরে সাঁতার দিল খুব অল্প সময়ের মধ্যে। যদিও নদীর এটা তো আসলে ছোট্ট একটা খাল, কিন্তু মনে হচ্ছে কয়েক সেকেন্ড লেগেছে তার এই পাশে আসতে। তো যাই হোক, সে সাঁতরে এই পাশে চলে আসে। তো বানু মামা তার দেয়া মাছ নিতে প্রথমে অস্বীকার করে, কিন্তু লোকটার জোরাজুরিতে তিনি নিতে বাধ্য হন। বানু মামা দেখলেন লোকটার মাছের ডুলি একদম মাছে ভরা, আর যে মাছগুলো আছে সবগুলোই খুব লোভনীয় মাছ। চিংড়ি, বাইল্লা, আইর, সব ধরনের মাছই তার ডুলিতে আছে। তো বানু মামা জিজ্ঞেস করে, কোন শান্তরে তুই, তোকে তো আগে কখনো দেখিনি রে। তখন লোকটা বলে, দাদা আগে দেখোনি, এখন থেকে দেখবে, আর আমি তোমাকে মাছ দেবো প্রতিদিন। এই বলে সে ওই যে চিতা, ওই চিতার দিকে সে চলে যায়। তো বানু মামা অবাক হন, কিন্তু মনে মনে খুশি হন। তিনি ভাবলেন, কে এই লোক তা তো জানি না, কিন্তু মাছ তো পাইলাম, আমাকে তো মাছ দিল। মনে হয় ওই যে আমার যে জায়গাগুলো আছে সেখান থেকে ও রেগুলার মাছ ধরে, এই জন্য আমাকে সে ওই মাছ থেকে কিছু দিচ্ছে। তো যাই হোক, তখনও তার মনে কিন্তু ভয়ের কিছু আসেনি, যেহেতু উনি গ্রামের লোক, রাতের বেলা মাছ ধরতেন, আর রাতের বেলা মাছ ধরতে গেলে তো প্রচুর সাহসও লাগে, তাই না? তো তিনি আর জাল না ফেলে বাড়িতে চলে আসেন। সকালবেলা বাড়ির লোকজন তার এই মাছ দেখে খুবই অবাক হন, যে এত মাছ, এত ভালো ভালো মাছ তো বড় বড় জাল পেতেও পাওয়াটা অনেক কঠিন। তো কিভাবে কি পেয়েছে এটা বানু মামা বাড়ির কাউকে বলে না। পরদিন রাতে তিনি আবার একই জায়গায় মাছ ধরছিলেন। বানু মামা কিন্তু আজকে সেই শান্তকে দেখতে পাননি। তিনি জাল ফেলে অপেক্ষা করছিলেন। এমন সময় তিনি দেখলেন পানিতে মুখ আর পেট ভাসিয়ে শান্ত ভেসে ভেসে আসছে। তো বানু মামা এই দৃশ্য দেখে প্রথমে ভয় পান, কেননা পানিতে শুধু শান্তের কালো মুখ আর বড় পেট বাদের কিছু দেখা যাচ্ছিল না, মানে শরীরের অন্য অংশ পানির নিচে ছিল। ঠিক একটা মৃত জিনিস যদি ভেসে ভেসে যায় কেমন দেখায়, বা আমরা যদি লাইফ জ্যাকেট পরে পানিতে ভেসে থাকার চেষ্টা করি পা এবং মাথা দিয়ে, কেমন দেখাবে, ঠিক অমনটা। কিন্তু তার শুধু মাথা এবং পেটটা দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। তো তিনি এই অবস্থা দেখে প্রথমে ভয় পান, কিন্তু ভয় পেয়েছিলেন বলতে প্রথমে মনে হয় কি ভুটটুট কিনা, পরে যখন দেখে এটা হলো শান্ত। তো উনি ধমক দিয়ে বলেন তাকে, এই বেটা কি করস পানিতে? তখন সেই লোকটা বলে ওঠে, তোমার জন্য কি আনছি দেখো দাদা। এই বলে সে পানি থেকে কুলের দিকে আসতে থাকে। কুলে এসে বানু মামাকে বিশাল এক আইর মাছ দেখায়। মাছটা দেখে তো বানু মামা অবাক, এত বড় আইর মাছ তিনি কখনো ধরতেই পারেননি। কালে ভদ্রে কখনো দেখেছেন বাজারে, অন্য লোকে ধরেছে, কিন্তু এত বড় আইর মাছ উনি কখনোই ধরেননি। আর এইটা দেখে উনি তো খুবই খুশি হন। ওই লোকটা বলে, এই নাও দাদা, এটা তোমার জন্য নিয়ে আসছি। তখন বানু মামা বলেন, এত বড় মাছ আমি কিভাবে বাড়িতে নেব, তাছাড়া তুই তোর বাড়িতে নিবি না? তখন লোকটা আগের মতো করে কোনো কথা না বলে সেই চিতার দিকে উঠে কোন দিকে যেন চলে যায়। এদিকে বানু মামা কি করবে ভেবে মানে মানে কুল পায় না যে এত বড় মাছ উনি কিভাবে নেবে। তো যাই হোক, কোনো রকম ভাবে জাল দিয়ে বেঁধে ছেদে কোনো মতে টেনে হিস্টে বাড়িতে নিয়ে যায়। এত রাতে এত বড় মাছ দেখে কিন্তু সবাই অবাক। জানতে চাইলে বানু মামা বলেন, এই পাইছি আর কি। তিনি পরদিন সকালে মাছটা স্থানীয় বাজারে বিক্রি করে বেশ টাকা পান। তো এইভাবে ওই চিতার কাছে গিয়ে
ওই শান্তর দেয়া মাছ পেতে পেতে ওনার কিন্তু একটা লোভ লেগে গিয়েছিল, এই জন্য কিন্তু ওইদিকে যাওয়ার জন্য ওনার মন বেশ আকুপাকু করতো। তো যেটা হয় সেটা হলো যে এই ঘটনা 2 দিন পর, মানে এর মধ্যে আর উনি মাছ ধরতে বেশ টাকা পয়সা পেয়েছিল, আর বাড়ির কাজ তো কিছু ছিল, ওই কাজগুলো করছিল। তো 2 দিন পরে বানু মামা আবার মাছ ধরতে যান। বাড়ি থেকে বের হবার সময় তার স্ত্রী তাকে বলেন, আজকে তাড়াতাড়ি বাড়িতে চলে এসো, কারণ আজ কিন্তু অমাবস্যা। তো বানু মামা যথারীতি মাছ ধরছিলেন, আর এক পর্যায়ে মাছ ধরতে ওই স্থানে চলে আসেন। আসলে ওই স্থানে তিনি ইচ্ছা করে এসেছিলেন, খুব দ্রুত মাছ ধরতে ওদিকে চলে আসেন। অন্য সময় তো মাছের ধরার জন্য উনি জাল ফেলেন, আস্তে আস্তে ওদিকে আগাতে থাকেন, কিন্তু ওনার মন মনে হচ্ছিল ওইদিকেই যাই, ওইদিকে গেলে তো মাছ পাওয়া যাবে, যদি শান্ত কিছু মাছ দেয়, ওই চিন্তা করছিলেন আর কি। তো বানু মামা ওইদিকে যখন যান, মাছ ধরার চেষ্টা করছিলেন, আর আশেপাশে তাকাচ্ছেন যে শান্ত কোথায় আছে, তাকে খুঁজছিলেন মনে মনে। তিনি দেখলেন আজকে আর শান্তকে দেখা যাচ্ছে না। তিনি নদীর পাড়ে উঠে চারদিকে দেখলেন। তো একটু পর তিনি দেখতে পান যে ওই যে যোগীর যে চিতা বা শ্মশান রয়েছে, ওখানে বাঁশের মধ্যে অল্প অল্প আগুন জ্বলছে। তিনি চিন্তা করলেন শান্ত তো ওইদিকে যায়, নিশ্চয়ই ওইদিকে আছে, তাহলে যাই দেখি। তিনি ওইদিকে এগিয়ে যান। এগিয়ে গিয়ে দেখতে পান 2 থেকে 3 জন লোক হবে, মোটা কালো, পেট মোটা, ওই যে ঠিক শান্তর যে বডি ঠিক ওই রকম, আগুনের মতো কিছু একটা জ্বালিয়ে বিড়বিড় করে কি যেন বলছে। তিনি আরেকটু কাছে যান দেখার জন্য। তিনি ঠিক বুঝতে পারছেন না ওই লোকগুলোর মধ্যে শান্ত আছে কিনা, এই জন্য একটু দেখার জন্য এগিয়ে গিয়েছিলেন। তিনি আরো কাছে গিয়ে দেখতে পান একটা মৃত মানুষকে সামনে তারা রেখেছে, এবং ওই জায়গাতে তারা ওই মৃত মানুষের পাশে বসে বিড়বিড় করে কিছু বলছে। এবার তিনি এটা দেখে ভয় পেয়েছেন। তিনি ভয়ে দৌড় দিতে যাবেন, হঠাৎ করে মনে হলো উপর থেকে ধপাস করে সামনে এসে নামলো ওই শান্ত। এবার কিন্তু তার মুখে কোনো হাসি নেই, চোখ দুটো লাল জল করছে। সে নিজের পেট চাপড়াতে থাকে 2 হাত দিয়ে, ধপ ধপ শব্দ হয়, এবং সে বলে, দাদা মাছ খাইয়ে তো তোমাকে লোভ ধরিয়েছি, মোটা করেছি, বলি দেব বলে, আর তুমি পালাতে চাও? তা তো হবে না। এই বলে সে বানু মামার হাত ধরে ফেলে, আর এতক্ষণ বসে থাকা মোটা কালো লোকগুলো উঠে দাঁড়ায়, আর বানু মামাকে ওই শান্ত সে কাঁধে তুলে নিয়ে মাটিতে ধপ ধপ করে পা ফেলে নাচতে থাকে, আর সবাই মিলে বিকট অট্ট হাসি দিতে থাকে। বলি হবে আজ, বলি হবে, নরবলি হবে, মানুষের বলি হবে, এই বলে তাকে নিয়ে নদীর পাড়ে গিয়ে ওই শান্ত কাদায় ছুঁড়ে মারে। তারপর একজন লাফিয়ে বানু মামার কাছে গিয়ে বানু মামার পা ধরে কাদায় এদিক ওদিক টানাটানি করতে থাকে। একজনের শেষে অন্যজনে এভাবে টানছে আর পেট চাপড়িয়ে অট্টহাসি দিচ্ছে। ভয়ঙ্কর এক অবস্থা। এদিকে বানু মামা নিজের সব শক্তি দিয়ে চিৎকার করতে থাকেন। এক পর্যায়ে তাকে কাদার মধ্যে আছাড় দিতে থাকে তারা। মামা এত জোরে কাদা গিয়ে পড়েছে যে তিনি সাথে সাথে জ্ঞান হারান, আর তার শরীর প্রচন্ড ব্যথা লাগছিল, কারণ এইভাবে টানা হেঁচড়া তাকে করছে, শরীর বিভিন্ন জায়গায় ছুলে যাচ্ছিল। এরপর তার আর কিছু মনে নেই। সকালে তিনি যখন চোখ খোলেন তখন দেখলেন তার পাশে বসে বাড়ির সবাই কান্নাকাটি করছিল। পরে তাকে অনেক ঝাড়ফুঁক করা হয়, তার কোমরে বেশ আঘাত লেগেছিল। অনেকদিন তিনি অসুস্থ ছিলেন। সুস্থ হওয়ার পর সবাইকে ঘটনা খুলে বলেন। তবে সুস্থ হলে তিনি আগের মতো আর রাতে মাছ ধরতেন না। তিনি বাড়ির অন্যান্য কাজ করতেন, এবং বাড়ির অন্যান্য কাজ করতেন বলতে উনি কিন্তু ঘর তৈরি করতে পারতেন, এই জন্য উনি পরবর্তীতে বাড়ি তৈরির কাজগুলো করতেন। মাছ ধরলে উনি দিনের বেলা ধরতেন। এখন আসি কিভাবে ওই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা ওনাকে ফেরত এনেছিলেন। সেটা হলো, বানু মামার এক ভাতিজা, নাম হচ্ছে শিবু দাস। এই শিবু দাস যখন দেখলো যে বানু মামা বড় বড় মাছ পাচ্ছে, তখন তার কিন্তু আগ্রহ জন্মে যে বানু মামা কোন দিকে মাছ ধরতে যায় বা কোন অংশে এই মাছগুলো বেশি পাওয়া গিয়েছিল। এই তথ্যগুলো নিয়েছিল বানু মামার বাড়িতে এসেই। তো বানু মামা ওই কালো ব্যক্তির ব্যাপারটি কিন্তু বলেনি। তো তার মনেও ইচ্ছা ছিল যে সেও ওই জায়গাতে মাছ ধরতে যাবে। তো এই কারণেই ওই অমাবস্যার রাতে সেও আলাদাভাবে ওই জায়গাটাতে মাছ ধরতে গিয়েছিল। মাছ ধরতে যাবার পর সে যখন ওই যোগীর চিতার কাছে আসে,
তখন সে ওই ঝোপের ভেতরে গোঙানির আওয়াজ শুনতে পায়। তখন সে সন্দেহ করে কি ব্যাপার, ওইদিকে শব্দ আসে কিসের, এই শব্দটা মানুষের শব্দের মতো মনে হচ্ছে। আর উনি সারা পথে কিন্তু কোথাও বানু মামাকে দেখতে পাননি, এই জন্য তার মনে একটু সন্দেহ লাগে যে কোনো বিপত্তাবোধ হলো না তো। আর ওই জায়গাটা কিছুটা প্যারানরমাল বিষয়গুলোর কারণে কুখ্যাত ছিল, এই বিষয়টা আবার শিবু দাস জানতো। তো এই কারণে সে ওই দিকটাতে যায় এবং গিয়ে দেখে যে বানু মামা একা একা পড়ে আছে, আশেপাশে কেউ নেই। তখন তাকে ওইখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। যখন বানু মামা কিছুটা সুস্থ হন তখন পুরো ঘটনাটা বলেন এবং এই যে বড় বড় মাছ তিনি পেতেন, এই মাছের রহস্য কি, এসব বিষয় তিনি খুলে বলেন সকলের কাছে। আর এই বিষয়গুলো যখন জানাজানি হয় তখন মূলত সকলে রাগারাগি করে যে তুমি ওই দিকটাতে গেছো কেন, ওইদিকে তো কেউ যায় না, মাছ বেশি পেলেই কি যেতে হবে। প্রিয় লিসেনার্স, এইখানে ওই যেই কালো পিশাচটি সে কিন্তু একটা ফাঁদ পেতেছিল, নিশ্চয়ই আপনারা এই ঘটনাটা শুনে বুঝতে পেরেছেন। এই ফাঁদের কারণে বানু মামা সে বারবার ওখানে যেত, ওই পিশাচ তাকে মাছ দিত এবং ওই মাছের লোভে লোভে সে কিন্তু ওইখানে যেত এবং এভাবেই এই অমাবস্যার রাতে তাকে বলি দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে তার হায়াত ছিল, এই কারণে ওই পিশাচটা তার কোনো ক্ষতি করতে পারেনি। যদি ওইখানে বানু মামা মারা যেতেন তাহলে হয়তো বা ওই পিশাচের ঘটনাটি চিরকালের জন্য হারিয়ে যেত, কেউ জানতো না যে বানু মামা কি কারণে মারা গিয়েছে। উনি জীবিত থাকার কারণেই মূলত এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ পরবর্তীতে জানা গিয়েছিল। বানু মামা কিন্তু মারা গিয়েছেন 2019 সালে। তো আশা করছি যে মাছ ধরার এই ঘটনাটি আপনাদের সকলের ভালো লেগেছে, কারণ হচ্ছে মাছ ধরার ঘটনা আপনারা অনেকেই শুনতে চান। আর এই কারণে মাছ ধরার ঘটনাগুলো আমরা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। এবারের ঘটনাটিও জয় বড়ুয়ার পাঠানো। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটা মূলত যার সঙ্গে ঘটেছিল তার নাম হচ্ছে বরুণ ত্রিপুরা। ঘটনাটির স্থান রামগড় এবং ভারত সীমান্ত ঘেঁষে বয়ে চলা একটি নদী। ঘটনাটির যেই গ্রামকে কেন্দ্র করে ঘটেছিল বা যেই গ্রামের, সেটি হচ্ছে জগন্নাথপাড়া। আর যিনি এই ঘটনাটি জয় বড়ুয়ার কাছে বর্ণনা করেছেন তিনি হচ্ছেন এই বরুণ ত্রিপুরার আপন ভগিনী। তিনি অবশ্য নাম প্রকাশে অনিচ্ছুক, এই জন্য তার নামটা আমি বলতে পারছি না। ঘটনাটার সময়কাল 1997 বা 98 এরকম একটা সময়ের আশেপাশে হবে। তো বীরেন্দ্র লাল ত্রিপুরা যিনি, ওনার 4 ছেলে এবং 4 মেয়ে। বরুণ ত্রিপুরা তাদের মধ্যে ছিলেন তৃতীয়। ছোটবেলা থেকেই বরুণ বেশ ডানপিটে স্বভাবের ছিল। প্রাপ্তবয়স্ক হবার পরেও তিনি তাদের পরিবারের আর্থিক বা যাবতীয় সকল বিষয় তেমন এই সমস্ত বিষয় মাথা ঘামাতেন না। আর সবসময় দেশি মদ আর বিড়ি খেয়ে নেশায় বুঁদ হয়ে থাকতেন। তার এমন উদাসীন স্বভাব দেখে পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে তাকে বিয়ে করিয়ে দেওয়া হবে, অন্তত বিয়ের পরে হলেও তার স্বভাব যদি পরিবর্তন হয় এই ভেবে। যেমন চিন্তা তেমন কাজ, তাকে বিয়ে করিয়ে দেওয়া হয়। কিন্তু দেখা গেল বিয়ের পরেও বরুণ সেই একই রকম আচরণ করতে থাকে। তো এভাবেই মোটামুটি দিনকাল চলছিল তাদের। একদিন তাদের স্থানীয় এক মন্দিরে বাৎসরিক উৎসবের সময় বরুণ ত্রিপুরা তার বউয়ের সাথে ঝগড়া করে সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। সেদিন ছিল পূর্ণিমা, আকাশে পূর্ণ চাঁদ। বউয়ের সাথে ঝগড়া করে বরুণ ত্রিপুরা বেশ কিছু দেশীয় মদ আর বিড়ি নিয়ে হেঁটে হেঁটে সেই নদীর দিকে যেতে থাকে। যেহেতু চাঁদের আলো ছিল তাই সবকিছু মোটামুটি দেখা যাচ্ছে। হেঁটে যাচ্ছে আর মাঝে মাঝে মদের বোতল থেকে মদ খাচ্ছে। আর এই অবস্থা, মাতলামি করছে, একবার এদিকে ঝুলে পড়ছে একবার ওদিকে ঝুলে পড়ছে। তো একসময় তিনি নদীর পাড়ে চলে আসেন। নদীর পাড়ে বড় একটা জারুল গাছের নিচে বসে তিনি মদ আর বিড়ি খেতে থাকেন। একটা সময় তিনি দেখলেন তার বিড়ি প্রায় শেষ। তো তিনি শেষ বিড়িটা ধরিয়ে ম্যাচটা দূরে ছুঁড়ে ফেলে দেন। এদিকে মদও প্রায় শেষ, আর মদের তীব্র নেশায় তিনি যে কখন ঘুমিয়ে গেছেন তার আর কোনো খেয়াল নেই। আর কতক্ষণ ব্যাপী ঘুমিয়েছেন ঠিক তাও বলতে পারেন না। হঠাৎ
তার ঘুম ভাঙে কিছু মেয়ের কথাবার্তা আর হাসি ঠাট্টার শব্দে। তিনি ঘুম ঘুম চোখে উঠে বসেন। মদের নেশাও পুরোটা কাটেনি তখন, কিন্তু সেন্স মোটামুটি ঠিকই ছিল। তিনি উঠে বসে দেখতে পেলেন নদীতে 6 থেকে 7 জন মেয়ে গোসল করছে আর হাসি ঠাট্টার ছলে একে অপরকে পানি ছিটিয়ে জল কেলি খেলছে। তিনি ঘুম ঘুম চোখ নিয়ে ভালো করে বুঝতে না পারলেও পরে চোখ মুছে স্পষ্ট করে দেখার চেষ্টা করলেন। দেখলেন ঠিকই তো, কিছু মেয়ে নদীতে গোসল করছে। তো তিনি ভাবলেন হয়তো সকাল হয়ে গেছে, কিন্তু তিনি খেয়াল করেন আকাশে পূর্ণ চাঁদ এখনো রয়ে গেছে। যেহেতু মদের নেশাও হালকা ছিল, সেহেতু তিনি কিছুই ঠিকভাবে উপলব্ধি করতে পারছিলেন না। তিনি হাতড়ে তার মদের বোতল খুঁজতে থাকেন অন্ধকারে। আর তিনি তার চারপাশে খেয়াল করলেন বেশ কিছু নতুন নতুন রাজকীয় টাইপের কাপড় চোপড়। তিনি আবার চোখ মুছে মাথা ঝেড়ে নিজেকে নেশা থেকে বের করার চেষ্টা করেন। দেখলেন সবকিছু ঠিকই আছে, তার পাশে বেশ দামি কিছু রাজকীয় কাপড় চোপড় পরে আছে। তিনি কাপড়গুলো ধরে দেখলেন বেশ সফট এবং সুন্দর মোলায়েম কাপড়। হঠাৎ গাছের পেছন থেকে একটা মেয়ে তার সামনে এসে বলল, কিরে তুই উঠেছিস ঘুম থেকে? তুই এত রাতে আমাদের জায়গায় এসে ঘুমাচ্ছিস কেন? মেয়েটার কথা শুনে বরুণ তো ভয়ে অস্থির, এলোমেলো সব কথাবার্তা বলতে থাকে। তার এলোমেলো কথা শুনে মেয়েটা বলে, তাড়াতাড়ি বাড়ি চলে যা, আমাদের রানী এসে তোকে আবার দেখতে পেলে চিরতরে পাগল বানিয়ে দেবে, আর জীবনও সুস্থ হবি না। এ কথা শুনে বরুণ তো আরো ভয় পেয়ে যায়। যেহেতু মদের নেশাও হালকা ছিল, সে উল্টো ধমক দিয়ে বলে ওঠে, মানে তার ভাষায় আর কি, যাই বেডি, কে তুই, কে তোর রানী, এত রাতে তোরা এখানে কি করিস? তার এমন কথা শুনে সেই মেয়েটা হেসে দেয়। সে বলে, আমাদের যাবার সময় হয়েছে, তুই আমাদের কাপড়গুলো দেখে রাখ, আমি গোসলটা সেরে আসি। এতক্ষণ কাপড় পাহারা দেওয়ার কেউ ছিল না, তা আমি গোসল করতে পারিনি। আমি গোসল শেষে তোকে তোর বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। এই বলে মেয়েটাও নদীর দিকে দৌড় দেয়। এদিকে বরুণ দেখে নদীর কাছাকাছি যেতেই মেয়েটার শরীরে মনে হচ্ছে যে 2টো হাত না 4টা হাত। মানুষের 2টো হাত যেখানে থাকে সেটা ঠিক আছে, তার ঠিক আধা হাত নিচে মনে হচ্ছে কোমর থেকে একটু উপরে আরো 2টো হাত বেরিয়েছে একই রকম দৈর্ঘ্যের। এটা দেখে বরুণ চিন্তা করছে যে রাত্রে একটু বেশি খেয়ে ফেলেছি, তো এই জন্য মনে হয় এরকম উল্টাপাল্টা দেখছি। তো এই দৃশ্য দেখে কিন্তু বরুণ খুব অবাক হয়েছিল, কিন্তু তার কাছে মনে হচ্ছিল যে এত নেশা তো এখন আমার নাই, যেহেতু একটু ঘুমিয়েছিলাম, কিন্তু যা দেখছি ঠিক দেখছি। আর বরুণ তো খুব ডান পিটে ছিল। আর ওই মেয়ে এই কাপড় পাহারা দেওয়ার কথা বলার কারণে তার একটু রাগও হয়েছিল, কারণ সে তো আসলে বুঝতে পারেনি আসলে ঘটনাগুলো কি। সে কি করে সবগুলো কাপড় এক জায়গা করে করে মানে একটা পুটলির মতো বানায় এবং এগুলো নিয়ে ওই নদীর দিকে এগিয়ে যায় যেখানে ওই মেয়েগুলো গোসল করছে, এবং ওখানে গিয়ে ধমুকের সুরে বলে, এই বেটি, তোদের কাপড় আমি পাহারা দেবো কেন? আমি কি দারোয়ান? আমাকে দারোয়ান পাইছিস নাকি? পারবো না পাহারা দিতে। এই বলে কাপড়গুলো নদীর পাড়িতে কাদা মাটি আছে এইগুলো এদিকে ছুঁড়ে মারে। আর যখনই এই ঘটনা ঘটে, স্পেশালি আচমকা ওই মেয়েগুলো যখন তাকে দেখে ফেলে, তখন ওরা এক ধরনের বিকট শব্দ করতে থাকে। মাঝে মাঝে কিছু পাখি মানে চি চি শব্দ করতে থাকে, বা ঝিঝি পোকা যেরকম তীব্র শব্দ করতে থাকে, ঠিক ওই রকম কোনো একটা শব্দ এরকম করতে থাকে, এবং সেই শব্দটা ছিল বিকট, এবং এমন বিকট শব্দ, ওই বিকট শব্দে মনে হচ্ছিল, এবং সে দেখছিল, মনে হচ্ছিল যে আশেপাশে মানে গাছপালাগুলো নড়াচড়া করছে, এবং নদীর পানিতে বুদবুদ সৃষ্টি হয়েছে। যেমন পানি ফুটলে পানিতে বুদবুদ সৃষ্টি হয়, ঠিক তেমন বুদবুদ সৃষ্টি হচ্ছে সেখানে। আর তাদের বিকট এই চিৎকার শুনে বরুণ পিছনে ফিরে দৌড় দিতে যাবে, এমন সময় সে খেয়াল করে মেয়েগুলো তার দিকে পানি ছিটিয়ে দিচ্ছে, আর পানিগুলো বৃষ্টির মতো তার গায়ে পড়ছে। বাস এতটুকুই মনে আছে তার। পরদিন সকালে সে নিজেকে আবিষ্কার করে তার বাড়ির বারান্দায় পাটিতে শোয়ানো অবস্থায়। সবাই ভেবেছিল মদ খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছে, তাই সে নদীর ধারে অজ্ঞান হয়ে পড়েছিল। আর সকালবেলা গ্রামবাসী যখন বরুণকে নদীর পাড়ে দেখতে পায়, তখন তাকে বাড়িতে দিয়ে যায়। আর বাড়ির লোকজন এগুলোতে তেমন কোনো গুরুত্ব দেয় না, কারণ এই মদ খেয়ে অজ্ঞান হয়ে বিভিন্ন জায়গায় পড়ে থাকা, এটা তার আগের একটা রেকর্ড রয়েছে। ঝামেলা শুরু হয় ওই দিন সন্ধ্যা থেকে। ঘটনা এখান থেকে অন্যদিকে মন নেয়। জ্ঞান ফিরে আসার পর থেকেই বরুণ আর কারো সাথে কথা বলে না, কেবল চুপ করে এক দৃষ্টিতে সোজা তাকিয়ে থাকে।
সারাদিন এরকম বসেছিল, আর তার উপর তো সবাই খুব বিরক্তও ছিল। সারাদিন এভাবে কেন বসে আছে এটা কেউ জিজ্ঞেস করে না, মনে করে নতুন ভং ধরেছে, এই চিন্তা করে কেউ কোনো কথা বলেনি কিন্তু তার সাথে। তো সূর্য ডোবার সাথে সাথে সোজা উঠে দাঁড়ায় সে এবং সোজা হাঁটতে থাকে। সোজা হাঁটতে গিয়ে তার উঠোনের সামনের দিকে থাকা একটা খেজুর গাছের গায়ে গিয়ে তার মানে ধাক্কা লাগে এবং নাক মুখ লাগিয়ে ওই খেজুর গাছের সাথে নাক মুখ লাগিয়ে সোজা হাঁটার চেষ্টা করছে। তার মানে হচ্ছে যে আমি হাঁটছি এবং হাঁটার সামনে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, কিন্তু আমি ওই দিকেই যাওয়ার চেষ্টা করছি, ওখান থেকে সরে ডানে বাইরে যাব, ওদিকে না। তার মানে হচ্ছে যে সে ওই খেজুর গাছকে পাশ কাটিয়ে যাচ্ছে না, সোজা যাবে মানে সোজাই যাবে, পথে যা কিছুই থাকুক না কেন সে ওই দিকেই যাওয়ার চেষ্টা করবে। তার এই এমন অবস্থা দেখে তার বউ চিৎকার দিয়ে বাড়ির সবাইকে ডাকতে থাকে। বাড়ির অন্যরা এসে তাকে ধরে বাড়িতে নিয়ে যায়, কিন্তু দেখা যায় সে কিছুতেই বাড়িতে থাকছে না। বাড়ির ভেতরেও সে সোজা হাঁটছে, সামনে এক দৃষ্টিতে তাকিয়ে। যেহেতু তাদের গুদাম ঘর ছিল, সেহেতু গুদাম ঘরের দেয়াল সামনে পড়লেও সে দেয়ালের দিকে মুখ লাগিয়ে হাঁটার চেষ্টা করছে। তাকে যেদিকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে সেদিকেই সে সোজা চলে যাচ্ছে, মানে মনে হচ্ছে একটা রোবট। পথে কি আছে না নাই, সামনে কি পড়ছে সেদিকে তার কোনো খেয়াল নেই। আটকে গেলেও কোথাও সেদিকে যাওয়ার চেষ্টা করছে। তার এই অবস্থা দেখে বাড়ির সবাই তাকে এক স্থানীয় বৈদ্যের কাছে নিয়ে যান। তিনি ঝাড়ফুঁক করেন ঠিকই, কিন্তু সমস্যার কোনো সমাধান হয় না। সন্ধ্যা ঘনিয়ে আসতেই বরুণকে তার আর বাড়িতে কোনোভাবেই ধরে রাখা যেত না, সে কোথায় যেন চলে যেতে চাইতো। সারাদিন সে একভাবে তাকিয়ে থাকতো, নাওয়া নেই, খাওয়া নেই, কিচ্ছু নেই। বাড়ির সদস্যরা বরুণ কোথায় যায় সেটা দেখার জন্য তাকে ছেড়ে দিলে দেখা যায় সে বেশি দূর যেতে পারে না, কোনো গাছ বা কোনো কিছুর সাথে আটকে যাচ্ছে, কেননা তার গতিপথ যেদিকেই হোক না কেন একদম সোজা পথে সে হাঁটতে চাইছে, কোনো ডানেও নয় বায়েও নয়, কিংবা কোনো কিছুকে পাশ কাটিয়েও নয়, সোজা মানে সোজাই। এমন এক ভয়ঙ্কর অবস্থা। তো বরুণ ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। বাড়ির অন্য সদস্যরাও বেশ চিন্তিত হয়ে পড়েন। দিনের বেলা কোনো লোক মানে মোটামুটি শান্ত থাকলেও সন্ধ্যার পর বরুণকে ধরে রাখা যেত না, তার শরীরে 3 থেকে 4 জনের শক্তি চলে আসতো। তখন কেউ সহজে তাকে আটকে রাখতে পারতো না, বাধ্য হয়ে শিকল দিয়ে তাকে বাড়িতে আটকে রাখা হয়। স্থানীয় এক প্রভাবশালী তান্ত্রিক বরুণকে বাড়িতে এসে কিছু মানে দেখে এবং কিছু তদবির দিয়ে যার পরামর্শ দেয় যে তাকে একটা বিশেষ প্রাণীর মাংস খাওয়াতে। তো সঙ্গত কারণে আমি এটার নাম বলছি না। তো যখন ওই মাংসটা তাকে খাওয়ানো হয় সে গল গল করে বমি করে দেয় এবং বমির সাথে কালো ছোপ ছোপ দানা বাঁধা রক্ত বেরিয়ে আসে। ওই কবিরাজ বা তান্ত্রিক বা বৈদ্য যেটাই বলি না কেন, সে আশা করেছিল যে এর ফলে তার উপর যেই একটা প্রভাব পড়েছে এই প্রভাবটা কেটে যাবে, কিন্তু কিছুতেই কিছু হয় না। তখন কবিরাজ বলে যে আমার পক্ষে একে সুস্থ করা সম্ভব নয়। আর এদিকে আর একটা সমস্যা হয়, সেটা হলো বরুণ আস্তে আস্তে অন্ধ হতে থাকে, মানে সে চোখে অস্পষ্ট দেখতে থাকে। তবে কবিরাজের ওই বিশেষ যে ট্রিটমেন্ট, একটা প্রাণীর মাংস খাওয়ানোর কথা বলা হয়েছিল, সেটা খাওয়ানোর পরে তার অবস্থার কিছুটা উন্নতি হয়, কিছুটা, কিন্তু মানে সেটা কোনোভাবেই আসলে স্বাভাবিক বলা চলে না। তো নতুন সমস্যা যেটা সেটা হলো সে আস্তে আস্তে অন্ধ হতে থাকে, চোখে অস্পষ্ট দেখতে থাকে। আর সন্ধ্যা ঘনিয়ে আসতেই চিৎকার চেঁচামেচি আর ওই যে সোজা হাঁটার প্রবণতা তো রয়েছে। বরুণের পুরো পরিবারে নেমে আসে এক কষ্টের অধ্যায়। কোনো কবিরাজ ডাক্তার তো তাকে ভালো করতে পারছে না, আর বরুণ ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছিল। এমনই একদিন একদম ঠিক ভর দুপুরবেলা একজন বৃদ্ধ ভিখারি তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। ভিক্ষা হিসাবে তাকে চাউল দেয়া হলেও তিনি বরুণের বাড়ির উঠোন থেকে না গিয়ে ওই উঠোনের মধ্যে দাঁড়িয়ে থাকেন। বাড়ির অন্য সদস্যরা তাকে বলে, কি ব্যাপার, আপনি যাচ্ছেন না কেন, আপনাকে তো ভিক্ষা দিয়েছি। তখন ওই লোকটি বলে ওঠে, এই বাড়িতে তো পরী আসে দেখছি, প্রতিদিন সন্ধ্যায় আসে। ভিখারির মুখে এমন কথা শুনে সবাই তো অবাক। অপরিচিত ভিখারির মুখে এসব কথা শুনে সবাই জানতে চায় তিনি কিভাবে জানেন যে এখানে এরকম একটা সমস্যা রয়েছে। সেই ভিখারি কোনো উত্তর না দিয়ে বলেন, রুগী কোথায়, নিয়ে চলো আমাকে তার কাছে। তখন ওনাকে বরুণের ঘরে নিয়ে যাওয়া হয়। তখন সেই ভিক্ষুক বরুণকে ভালো করে দেখে বলে, ও রানীকে দেখে ফেলেছে তো তাই পাগল হয়ে গেছে, আর অন্ধও হয়ে গেছে। এই অন্ধ ওই রানী করে দিয়েছে।
পরে তিনি ওই দিন সন্ধ্যা পর্যন্ত সেখানে অবস্থান করেন। তারপরে সন্ধ্যার পর বরুণার ঘরের দরজা বন্ধ করে নিজের মতো করে রিচুয়াল করতে থাকেন, আর বাইরে অন্যদেরকে অপেক্ষা করতে থাকেন, কাউকে ভিতরে ঢুকতে মানা করেন। কিছু সময় পর ওই বাড়ির লোকজন তারা শুনতে পান যে ওই ঘরের ভেতর থেকে বেশ কিছু মেয়ের কান্নার শব্দ ভেসে আসছে। অনেকক্ষণ পরে সেই কান্নার শব্দ বন্ধ হয়, আর সেই ভিক্ষুক দরজা খুলে বাইরে বেরিয়ে আসে এবং এক গ্লাস পানিতে কিছু একটা পরে সেগুলো ওই বরুণকে খাইয়ে দিতে বলেন। পরপর 7 দিন এরকম করতে বলেন এবং এটার পর তিনি চলে যান। ওই ভিক্ষুক যে কোথা থেকে এসেছিলেন, কোথায় চলে গেলেন, এটা কেউ বলতে পারে না তিনি আসলে কে ছিলেন, কারণ ওই ভিক্ষুককে আগে কেউ কখনো দেখেও নি। তো 7 দিন পর থেকে বরুণ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, যদিও বা বরুণের চোখে ছানি পড়ে গিয়েছিল এবং তিনি সবকিছু ঝাপসা দেখতেন। আর তার এই ঝাপসা দেখাটা তার ছানি কাটার পরেও রয়ে গিয়েছিল। আর 2019 সালের ডিসেম্বরে বরুণ মারা গিয়েছিল। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আমরা এর আগে কিন্তু পরীর ঘটনা আসলে শুনেছিলাম যে পরীরা পানিতে গোসল করতে নেমেছে, কেউ একটা পোশাক রেখে দিয়েছে, পরে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। আর পরীরা যে আসলেই গোসল করতে আসে এটা সত্য। আর এই পোশাক পাহারা দেওয়ার যে ব্যাপারটা, এটাও তো আমরা এই ঘটনার মাধ্যমে জানতে পারলাম। আর বরুণ ওই পোশাকগুলো ওই কাদা মাটিতে ছুঁড়ে মারার কারণে, এই কারণে তারা মূলত তার উপর ক্ষিপ্ত হয়েছিল, আর এর ফলেই তার উপর নেমে আসে ভয়ানক এক বিপদ। প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা যারা পরীর ঘটনা শুনতে চান এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলে, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মিসকাত হোসাইন। ওনার গ্রামের বাড়ি ঘুনি ইউনিয়ন বসুন্দিয়া, উপজেলা যশোর সদর, জেলা যশোর। উনি যে ঘটনাটি আমাদেরকে শেয়ার করেছেন সেটি ওনার দাদুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ওনার দাদুর নাম মোহাম্মদ আব্দুল মাজেদ মোল্লা। আর ওনাদের যেই গ্রাম রয়েছে ওই গ্রামে এখন তো কিছুটা উন্নত, আগে তো এতটা উন্নয়নের ছোঁয়া লাগে নাই সেটা বলতে তো আর কোনো বাধা নেই। আর ওই গ্রামে কিন্তু বহুকাল আগে থেকেই ওনারা বংশ পরম্পরায় বসবাস করছিলেন। ঘটনাটার সময়কাল 1955 কি 56 সাল, এরকম একটা সময়ের আশেপাশে হবে, এক্সাক্ট করে বলা মুশকিল, তবে এরকম একটা সময়ের আশেপাশে হবে। তখন ওনার দাদুর বয়স ছিল আনুমানিক 16 কি 17 বছর। ছোটবেলা থেকেই উনি খুব ডানপিটে স্বভাবের ছিলেন এবং খুব খামখেয়ালি। পরিবারের লোকদের সাথে যদি একটু তার কথায় এলোমেলো হয়ে যেত তাহলে তিনি রাগ করে বাসা থেকে বের হয়ে চলে যেতেন। এভাবে বেশ কয়েকবার ওনাকে বিভিন্ন জায়গা থেকে ধরে আনা হয়েছিল। একবার উনি রাগ করে বরিশাল চলে গিয়েছিলেন। অনেক খোঁজাখুঁজি করার পর তার ফ্যামিলির লোকেরা আবার তাকে বাসায় ফেরত নিয়ে আসে। আগে থেকে একটা বিষয় উনি বলে নিয়েছেন, সেটা হচ্ছে যে ওনার দাদুরা 5 ভাই 1 বোন। মূলত ওনার দাদুর মানে মিশকাত হোসেন ভাইয়ের যে দাদু, ওনার যিনি অরিজিনাল আম্মা বলতে ওনার বাবা 2টো বিয়ে করেছিলেন। ওনার আম্মার মৃত্যুর পরে আরেকটা বিয়ে করেন। তো ওনার যে অরিজিনাল আম্মা, তারা মানে ওই ফ্যামিলিতে 4 ভাই 1 বোন, মানে টোটাল 5 ভাই বোন। কিন্তু পরবর্তীতে ওনার বাবা ওনার মায়ের মৃত্যুর পর যে দ্বিতীয় বিয়ে করেন সেখানে ওনার 1 ভাই হয়, তার মানে ওনার 5 ভাই 1 বোন। সবাই বলে যে ছোটবেলায় এই মিশকাত ভাইয়ের দাদু, উনি সবার ছোট ছিলেন ভাই বোনদের মধ্যে। তো ওনার বয়স তখন 1.5 কি 2 বছর হবে। ওই সময় উনি ওনার মায়ের বুকের দুধ পান করছিলেন। তো আশেপাশের লোকজন অনেকক্ষণ সারা শব্দ না পেয়ে যখন তার মায়ের কাছে যায়, গিয়ে দেখে যে উনি ওনার মায়ের বুকের দুধ পান করতেন কিন্তু ওনার মা মারা গিয়েছেন। তার মানে উনি ওনার মায়ের যখন দুধ পান করছিলেন তখনই ওনার মা মারা যান এবং
যখন উদ্ধার করা হয় তখনও তার মায়ের বুকের দুধ পান করছিলেন, তার মানে মৃত মায়ের বুকের দুধ উনি পান করছিলেন। তো বলা হয় যে হয়তোবা এই কারণে উনি অনেক ডান পিটে খামখেয়ালি এরকম হয়েছেন, মানে এরকম কোনো একটা প্রভাব তার উপর থাকতে পারে, এরকম অনেকে বলেন। তো যাই হোক, মূল ঘটনাতে চলে যাই আমরা। একদিন কি হয়, এই দাদুর সাথে পরিবারের কোনো একটা বিষয় নিয়ে খুব ঝামেলা হয়, কথা কাটাকাটি হয়। আর তার যে অভ্যাস ছিল বাসা থেকে বের হয়ে চলে যাওয়া, তবে সেদিন খুব বেশি দূরে যায় নাই, ওই দিন যশোর শহরের দিকে রওনা দেয়। দুপুরের দিকে সে যশোর শহরের কাঁচা বাজারের ভেতর একটি চায়ের দোকানে বসে থাকে। বেশ কিছু সময় বসে থাকার পর তার পাশের বেঞ্চে এক মুরব্বী লোক আসে, যার পরনে ছিল সাদা ধবধবে সাদা মানে পাঞ্জাবি পায়জামা, কিন্তু সাদা কাপড়টা বেশ ধূসর মনে হচ্ছিল তার কাছে, মানে অনেক সময় কিছুটা ময়লা হলে যেরকম হয় আর কি, ঠিক তেমন। তো ওই লোকটার মুখে ছিল লম্বা লম্বা সাদা দাড়ি এবং মাথায় বড় বড় সাদা পাকা চুল, আবার তার মাথায় একটা সাদা পাগড়ি। ওই পাগড়ির নিচ দিয়ে মানে পেছন দিক দিয়ে তার লম্বা চুল বের হয়েছিল, সাদা চুল স্পষ্টই বোঝা যাচ্ছিল আর কি। তো ওই লোকটি এক কাপ চায়ের অর্ডার দেয় দোকানে, সে চা পান করতে থাকে। আর এই মাজেদ দাদু ওই লোকটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। দাদুর কাছে মনে হচ্ছিল লোকটি একটি সাধু প্রকৃতির, মানে সাধু বাবা, তাই ওনাকে খুব ভালো করে দেখছিলেন। তাই এভাবে দেখতে দেখতে হঠাৎ সাধু বাবা এবং ওই মাজেদ দাদুর চোখাচোখি হয়। তখন মাজেদ দাদু কেন জানি ওই সাধু বাবার চোখের একটা মায়ায় পড়ে যায়, মানে কেমন যেন একটা সম্মোহন সৃষ্টি হয়ে যায়। তারপর সাধু বাবা কি করে, দাদুকে কাছে ডাকে হাতের ইশারায়। দাদু কাছে যায়। দাদুকে দেখে সে জিজ্ঞেস করে যে তোমার নাম কি, বাসা কোথায়, এখানে কেন আসছো। তাই একটা ছোট বাচ্চাকে সাধারণত আমরা যেরকম কোনো কিছু প্রশ্ন করি ঠিক তেমনই আর কি, সহজ সহজ কিছু প্রশ্ন, তো উনি সেগুলোর উত্তর দেন। তো যাই হোক, সাধু বাবা চা খাওয়া শেষ করে দোকান থেকে বের হন, কিন্তু এই মাজেদ দাদু তার পেছন পেছন ফলো করতে থাকে। তো দাদু খেয়াল করে যে সাধু বাবা প্রথমে একটি চালের দোকানে গেলে, তো দোকানদার তাকে জিজ্ঞেস করে কি কিনবেন। তখন উনি হাতের ইশারা দিয়ে একটা চালের থলে দেখায়, মানে একটা ব্যাগ দেখায়, সেখান থেকে সামান্য কিছু চাল কিনে তিনি। মাজেদ দাদু দূর থেকে কিন্তু এগুলো দেখছে। তারপর কি করে, তার পিঠে থাকা একটা ঝোলা রয়েছে, ওই ঝোলার মধ্যে চাল রাখে। এরপর সে আর একটা দোকানে যায়, গিয়ে কিছু ডাল কেনে, তারপর তেল, লবণ, হলুদ, পেঁয়াজ, মরিচ এইগুলা কিনে ওই সব একই থলের মধ্যে রাখে। তারপর একটা মুরগির দোকানে গেল, সেখান থেকে ভালো বড় সাইজের একটা মুরগি কেনা হলো। মুরগি ওইখান থেকেই পরিষ্কার করে দিল এবং ওই সাধু বাবা তার ওই থলের মধ্যে মুরগিটাও রাখলো। সবকিছু কেনাকাটার শেষে ওই সাধু বাবা রওনা দিল তার গন্তব্যের দিকে। ওইদিকে মাজেদ দাদুও কিন্তু তাকে ফলো করতে করতে তার পিছন পিছন যাচ্ছে। সাধু বাবা হাঁটতে হাঁটতে এখন যে যশোর সেনানিবাস রয়েছে সেই জায়গার পাশ দিয়ে যাচ্ছিল আর কি। তো পাশ দিয়ে এখন যশোর যে এয়ারপোর্টও রয়েছে, তো ওইদিকে যেতে এখন বাইপাস রাস্তা রয়েছে। তখন তো আসলে এগুলা কিছুই ছিল না, তো ওই রাস্তা দিয়ে সাধু বাবা হেঁটে হেঁটে যাচ্ছিলেন, মাজেদ দাদু তার পেছন পেছন তাকে ফলো করছিল। তো এক পর্যায়ে কি হয়, ওই সাধু বাবা রাস্তার পাশ দিয়ে একটি জঙ্গলের মধ্যে ঢুকে যায়। আর তখনকার সময় তো জঙ্গল মানে হচ্ছে মানে বাঘ সিংহ থাকবে এরকম একটা অবস্থা, মানে এরকম ঘন জঙ্গল। বাঘ সিংহ তো ছিল না, কিন্তু জঙ্গল ছিল এরকম ঘন। আর উনি ওই জঙ্গলের মধ্যে ঢুকে পড়েন, আর দাদুও তার পেছন পেছন জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। একটি গাছের আড়ালে গিয়ে ওই সাধু বাবার কাজকর্ম তিনি দেখছেন। তো দাদু দেখলেন জঙ্গলের ভেতর একটি ছোট্ট কুড়ে ঘর রয়েছে। সেই কুড়ে ঘরের সামনে 3 থেকে 4টা বড় বড় গরুর মাথার খুলি রয়েছে। একটি চুলা রয়েছে সেখানে। তো সাধু বাবা ওই চুলার উপর একটি বড় গরুর মাথার খুলিটা রাখেন। তার থলের ভিতরে থাকা চাল, ডাল, তেল, লবণ, হলুদ, মরিচ, মুরগি সবকিছু বের করেন, আর এগুলো ওই গরুর মাথার খুলির মধ্যে ঢেলে দিল। কোনো কিছু ধোয়া টোয়া নাই, কিছু নেই, দিয়ে দিল। আর আরেকটি গরুর মাথার খুলি এনে ওইটার উপর বসিয়ে দিল। এরপর চুলায় আগুন ধরালো। আশেপাশে কোনো জ্বালানি কাঠ ছিল না। মাজেদ দাদু দেখলেন যে ওই সাধু বাবা তার ডান পা চুলার ভিতরে ঢুকিয়ে দিল এবং চুলায় দাও দাও করে আগুন জ্বলতে শুরু করলো। এভাবে রান্না হচ্ছে, আর সাধু বাবা তার হাতে থাকা
একটা তসবি পড়তে লাগলো। বেশ কিছু সময় পার হয়ে যাওয়ার পর রান্না হয়ে গেল এবং সাধু বাবা চুলার ভেতর থেকে তার পা বের করলো, চুলার উপরে থাকা মাথার খুলি চুলা থেকে নামালো, আর একটা মাথার খুলি টেনে এনে তার ভেতর রান্না করা খিচুড়ি নিয়ে তিনি যখনই খাওয়া শুরু করেছে তখন পেছন থেকে এই মাজেদ দাদু এসে তাকে লম্বা করে একটা সালাম দেয়। এদিকে সাধু বাবা তার সালামের উত্তর দিয়ে বলে যে পাশে বসো। পাশে বসায়, তখন বলে যে তোমার ভাগ্য বলো তুমি আমার সামনে দিয়ে আসো নাই, সামনে দিয়ে আসলে হয়তোবা আমার খাবারের সাথে তুমি আমার পেটের মধ্যে ঢুকে যেতে। যাই হোক, তোমার সাহস আসে বলতে হবে মাশাল্লাহ। তো তখন মাজেদ দাদু ওই সাধু বাবাকে বলেন যে আমাকে আপনার শিষ্য বানান। তখন ওই সাধু বাবা বলেন, বাবা আমি কাউকে আমার শিষ্য বানাই না, আমি কাউকে বানাবোও না। তুমি আসছো, আমার মেহমানদারি গ্রহণ করো, বসো। তুমি যদি পেছন থেকে এসে আমার সালাম না দিতে, আর আমি যদি খালি দেখতাম সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি এগুলো দেখছো, তাহলে তো কি ভাগ্যে তোমার ছিল, সেটা তো আমি শুরুতেই বলেছি। যাই হোক, ওই সাধু বাবা তাকে পাশে বসান, ওই আর একটা গরুর খুলির উপরে কিছু খিচুড়ি দিয়ে বলেন যেটা খাও। তো মাজেদ দাদু এক লোকমা খাবার মুখে দিয়ে খুবই অবাক হন যে এত সুস্বাদু খাবার উনি আগে কখনো খাননি বলে ওনার কাছে মনে হচ্ছিল, এবং ওই খাবারের স্বাদ মৃত্যু অবধি ওনার মুখে লেগেছিল বলে উনি বলতেন। তো যাই হোক, তখন ওই সাধু বাবাকে তিনি আবারও রিকোয়েস্ট করেন তার শিষ্যত্ব যেন তিনি গ্রহণ করেন, কিন্তু সাধু বাবা আবারও বলেন যে না, আমি কাউকে শিষ্য বানাই না, তবে হ্যাঁ তুমি যেহেতু আসছো, তোমাকে দেখে আমার ভালো লেগেছে, তবে আমি তোমাকে শিষ্য হিসাবে স্বীকার করবো না বা গ্রহণ করবো না, তবে আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি, এই জিনিসটি তুমি তোমার কাছে রেখো। কাছে রাখার পর তোমার দ্বারা অনেক অলৌকিক চিহ্ন আল্লাহ চাহেন তো প্রকাশিত হবে, কিন্তু এগুলোর কখনো অপব্যবহার করো না, তাহলে কিন্তু বিপদ হবে। এই কথা বলে উনি তাবিজ জাতীয় কিছু একটা তাকে দেন বলে, এবং এটা দিয়ে নিজের হাতে তার হাতে পরিয়ে দেন এবং বলেন যে এই জিনিসটা সাথে থাকার ফলে তোমার সুবিধাও আছে এবং কিছু কিছু অসুবিধাও হবে। অসুবিধার মধ্যে একটা হলো প্রতি 3 মাস অন্তর তোমার শরীরে খিঁচুনি শুরু হবে, তুমি ছটফট করতে থাকবা। তবে এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কোনো ডাক্তারি চিকিৎসায় তুমি ভালো হবে না, এটা এমনিতেই ঠিক হয়ে যাবে ঘন্টাখানেকের মধ্যে। এরকম 3 বার হবে 3 মাস অন্তর অন্তর, এরপরে আর এই সমস্যা হবে না। তখন এই কথা বলার পর বলে যে এখন সময় হয়ে গেছে, তুমি চলে যাও, তোমার বাড়িতে যাও, তোমার মা বাবা চিন্তা করছে। আর এদিক দিয়ে যখন যাবা তখন খবরদার পেছন দিকে ঘুরে তাকাবা না, তাহলে কিন্তু তোমার ঘাড় এমনিতেই মোটকে পড়ে যাবে, তুমি মারা যাবে সেখানে। তো দাদু তাকে সালাম দিয়ে ওখান থেকে বিদায় নেন। উনি পেছন দিকে তাকান না, পেছন থেকে কোনো অদ্ভুত রকমের শব্দও হয়নি, উনি স্বাভাবিকভাবে হেঁটে বাড়ি চলে যান। ওনার হাতে যে তাবিজ বাঁধা আছে বা তাবিজের মতো কিছু একটা বাঁধা আছে, এটা কিন্তু জামার নিচে থাকতো, তো কেউ দেখতো না, আর উনি সবার সামনে গোসল করতেন না যাতে কেউ না দেখে। এরপর কি হয়, ওই গ্রামে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলে, সেই অনুষ্ঠানে ওই পরিবারের সদস্যকে দাওয়াত দেওয়া হয়, মাজেদ দাদুর পরিবারকে দাওয়াত দেওয়া হয়। তো উনিও দাওয়াত খেতে যান। ওই দাওয়াত খেতে যাওয়ার পরে ওনার মাথায় একটু দুষ্টু বুদ্ধি চাপে, উনি চিন্তা করেন দেখি তো এই তাবিজের গুণাগুণ এটার সাথে থাকলে আমার দ্বারা নাকি অনেক অলৌকিক চিহ্ন প্রকাশিত হবে, একটু পরখ করে দেখি। তো ওখানে বাবুর্চিরা যেখানে রান্না করছেন সেখানে যান। যাওয়ার পরে বাবুর্চিদেরকে জিজ্ঞেস করেন যে এখানে কত মানুষের রান্না হচ্ছে। তখন বাবুর্চি বলে 300 থেকে 350 মানুষের রান্না হবে। তখন সে বলে যে আমি কিন্তু এই 300-350 লোকের খাবার একাই খেয়ে ফেলতে পারবো। তখন ওই বাবুর্চিদের মধ্যে যিনি হেড বাবুর্চি ছিলেন উনি তো হেসে দেন এবং খুব বিরক্ত হন, কিছুটা মৃদু ভৎসনা করে বলেন যে এই পিচ্ছি নেংটি ইঁদুর কোথাকার, ভাগ এখান থেকে বেটা, 300-350 লোকের খাবার তুই একাই খাবি না, যা যা যা। এইভাবে তাকে তুচ্ছতাচ্ছিল্য করে। কিন্তু উনি তো নাছোড়বান্ধা, এই এত বড় কথা আমাকে নেংটি ইঁদুর বললো, হ্যাঁ একে তো দেখিয়ে দিতে হবে। সে তো নাছোড়বান্ধা, বলে যে আমাকে পরখ করো আমি পারি কিনা। এখন এই বাবুর্চি চিন্তা করছে যে আরে এই ছেলে এ তো জীবনেও পারবে না,
দেই ওকে খাবার দেই, দাওয়াতের আগে ওকে একটু খাবার দেই, ও ওর মতো খেয়ে বিদায় হোক, তো এই আপদ বালা মুসিবত তাড়াতাড়ি বিদায় হোক এখান থেকে। তো কি করে, তাকে এক প্লেটে খাবার দেয়। কিন্তু খাবার দেওয়ার আগে ওই দাদু শর্ত জুড়ে দেয় যে যেই চামচ দিয়ে আপনি আমাকে খাবার দিবেন ওই একই চামচ দিয়ে কিন্তু অন্য সব তরকারিও আপনাকে আমার প্লেটে দিতে হবে, অন্য কোনো চামচ ব্যবহার করতে পারবেন না। তো বাবুর্চি বলে আচ্ছা ঠিক আছে। তো শুরু করে দাদু খাবার খাওয়া, খাচ্ছে তো খাচ্ছেই, ওদিকে বাবুর্চি শুধু বারবার তাকে একবার তরকারি দেয়, একবার ভাত দেয়, একবার এটা দেয়, একবার ওটা দেয়। বাবুর্চি দেখলো যে এই ছোট্ট পিচ্চি ছেলেটা প্রায় 30-40 জনের খাবার ইতিমধ্যে খেয়ে ফেলেছে। তখন বাবুর্চি চিন্তা করে সর্বনাশ, এ তো সত্যি 300-350 লোকের খাবার খেয়ে সাবার করে ফেলবে। আর তাই যদি হয় তাহলে এই যে এই লোকগুলোর যে খাবার শর্ট পড়বে, এইটা আমি আমার বাড়ির মালিককে কি জবাব দিব, খাবার কেন শর্ট পড়লো, বিশাল মুসিবত। তখন চিন্তাগুলোকে থামানো যায় কিভাবে? তখন ওনার মাথায় একটা বুদ্ধি আসে, সেটা হলো ওই ছেলেটা তোমাকে বলেছিল যে একই চামচ দিয়ে সব খাবার বেড়ে দিতে হবে, তো চামচটা চেঞ্জ করি। তখন উনি বুদ্ধি করে অন্য একটা চামচ দিয়ে যখনই তরকারি তার পাতে দিয়েছেন এবং ওই তরকারির থেকে কিছুটা অংশ যখনই ওনার মুখে দিয়েছেন, সাথে সাথে খাবার ওনার গলায় আটকে যায়। উনি তো কাশতে থাকেন। তখন লোকজন ধরাধরি করে তাকে তার বাড়িতে নিয়ে যায় এবং বাড়িতে নিয়ে যাওয়ার পর তার শরীরে খিঁচুনি ওঠে, ভয়ানক খিঁচুনি। তো এখন অবস্থা বেগতিক। ওদিকে বাবুর্চিও ওর পরিবারের লোকদেরকে বলেছিল যে সে এরকম একটা চ্যালেঞ্জ করেছিল, এই এই ঘটনা আমাকে এই বলেছিল। পরিবারের লোকরা অবাক হয়, এই পিচ্চি ছেলে এটা মানে কেমনে সে 30-40 জনের খাবার খেলো, আর কিভাবে সে 300-350 লোকের খাবার খাওয়ার চ্যালেঞ্জ করলো। তাদেরও সেটা বুঝে আসে না। আর তাকে বাড়ি নিয়ে যাওয়ার পর যখন এই খিচুড়ি হচ্ছিল তখন বাড়ির লোকজন কিছুটা বুঝতে পেরেছিল যে এই সমস্যাটা স্বাভাবিক নয়। এই কারণে ওই গ্রামের এক কবিরাজকে ডেকে আনা হয়। এই কবিরাজকে লোকজন মনে করতে সে অনেক কিছু জানে, কিন্তু সমস্যা হলো তিনি কেবল কবিরাজ শিখছিলেন, মানে ওইরকম পাকাপোক্ত কোনো কবিরাজ ছিলেন না। তো উনি তাকে ঝাড়ফুঁক করতে গিয়ে দেখেন হাতে একটা মাদুলি বাঁধা। তখন বলে যে এই মাদুলিটা খুলে ফেলতে হবে, কিন্তু কোনোভাবেই ওই মাদুলিটা তার হাত থেকে খোলা যাচ্ছিল না। এরপর মানে কি হয় যে খোলা যখন যাচ্ছিল না তখন বলে তাহলে কেটে ফেলি, গিট দিয়ে তো খোলা যাচ্ছে না, তাকে কেটে ফেলি। তবে কেচি দিয়ে যখনই কাটা হয় তখন সবাই খেয়াল করে ওই মাদুলিটা সাঁ করে মাজের দাদুর হাতের মুঠোর মধ্যে চলে গেল এবং উনি মুঠ পাকিয়ে ফেলেছেন। ওদিকে ওনার কিন্তু সেন্স নাই, কিন্তু উনি মুঠ পাকিয়ে ফেলেছেন। লোকজন অনেক চেষ্টা করে তার হাতের ভিতর থেকে ওই জিনিসটা বের করার জন্য, কিন্তু কিছুতেই সেটা বের করতে পারে না। এক পর্যায়ে মাজেদ দাদুর জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর তখন উনি দেখেন ওনার হাত মুঠো করা এবং তার মধ্যে একটি তাবিজ রয়েছে। উনি হাতের দিকে আবার তাকান যে ওনার বাহুতে সেই তাবিজটা নেই। তখন বলে যে এই তাবিজটা তোমার হাতের মধ্যে চলে গেছে। তখন ওনাকে যখন জিজ্ঞেস করা হয় যে তাবিজের রহস্য কি, তখন উনি এই সব ঘটনা খুলে বলেন। তখন পরিবারের লোকরা বলেন যে তোমার কোনো অলৌকিক ক্ষমতার প্রয়োজন নাই, স্বাভাবিকভাবে জীবনযাপন করো, এটাই মঙ্গল। তখন সকলের পরামর্শ নিয়ে ওই তাবিজটি একটি জলাশয়ে ফেলে দেওয়া হয় এবং এরপর থেকে উনি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যান।